গল্প এক অনাকাঙ্ক্ষিত রাতেই। লেখায় ইয়াসমিন তোহা। বসন্তের শুরু। অদূর থেকে শোনা যাচ্ছে কোকিলের কুহুক কলতান। শীতল বাতাসের ঝাপটায় ভেসে আসছে বাহারি ফুলের মিষ্টি সুবাস। মন ভালো করা ফাল্গুন হাওয়ায় আফরার এলোকে অনবরত উড়ে চলেছে। চোখে মুখে ছোট ছোট চুলগুলো বারবার এসে হানা দিচ্ছে আফরাকে বিরক্ত করতে। অথচ তার মাঝে বিরক্তির উদ্রেক ঘটছে না। সে আজ বড্ড উদাস। তার মায়াকাড়া চোখ দুটো বাহিরের প্রকৃতিতে নিবন্ধ। দেখে মনে হবে সে প্রকৃতির নবরূপে বিমুগ্ধ চিত্তে চেয়ে থেকেই কাব্য রচনা করে ফেলছে। তবে ব্যাপারটা আসলে তা নয়। নিজেকে নিয়ে চিন্তিত সে। তার অবচেতন মনে নানা চিন্তারা বাসা বেঁধেছে তখন থেকে, যখন নিজের বিয়ে প্রসঙ্গে পরিবারের লোকজন কথাবার্তা আরম্ভ করেছে। 21 বছরের ভার্সিটি পড়ুয়া একজন রমণী হওয়া সত্ত্বেও তার কোনো প্রেমিক পুরুষ নেই। সেই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কখনো এসবে জড়ায়নি। ভীষণ শান্ত, ভদ্র একটা মেয়ে আফরা জাহান। তার জীবনে ভালোবাসা না এলেও ভবিষ্যৎ জীবনসঙ্গীকে নিয়ে তার মনে সুপ্ত কিছু আকাঙ্ক্ষা ছিল, যা প্রতিটা নারী চায় হয়তো। সেই মানুষটা হবে সুপুরুষ, তাকে বুঝবে, তার পরিবারের মানুষকে সম্মান করবে, সবসময় পাশে থেকে আগলে রাখবে তাকে, এই তো এটুকুই চাওয়া। আফরাও তা খুব করে চায়। কদিন যাবৎ তার বিয়ের কথাবার্তা চলছে। আজ তাকে দেখতে আসবে ছেলেসহ তার পরিবারের লোকজন। ছেলের নাম আরহান আবিদ। সে সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা সম্পন্ন করে সেখানেই একটা অফিসে কর্মরত আছে। সে বাংলাদেশ নয়, সুইজারল্যান্ডের বাসিন্দা। বর্তমানে বিয়ে করার উদ্দেশ্যে 1 মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে। বিয়ের পর বউকেও হয়তো তার সাথে নিয়ে যাবে। আফরার পরিবারের লোকজন ছেলের ছবি দেখেই পছন্দ করে নিয়েছেন। এবার ছেলেপক্ষরা মেয়ে পছন্দ করলেই বিয়ে ফাইনাল। আফরার কেমন অস্থির অনুভব হচ্ছে। সবকিছু ঠিক থাকলেও কোনো কিছু যেন ঠিক নেই মন বলছে। অদ্ভুত এক কষ্ট, ভয় মনে তাড়া করে বেড়াচ্ছে। সেই সাথে সুপ্ত এক লজ্জায় বুক দুরু করছে তার বারংবার। আজ কিছুই ভালো লাগছে না তার, মনে ভর করেছে একরাশ বিষণ্ণতা। নিজ ভাবনায় আফরা যখন পুরোপুরি বিভোর তখনই তার পেছনে এসে দাঁড়ান তার মা জুবাইদা বেগম। তার আগমন আফরা টের না পেলে তিনি খানিক চুপ থেকে মেয়ের মন বোঝার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তিনি আফরার কাঁধে হাত রেখে নিজ উপস্থিতির জানান দেন। আফরা এতে চমকে উঠলেও যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে। চক্ষু সম্মুখে মমতাময়ী মায়ের চেহারাটা দেখতে পেয়ে বিষণ্ণতাকে ঝেড়ে ঠোঁটে এক টুকরো নরম হাসি ফুটে আসে। মোলায়েম স্বরে শুধায়, কিছু বলবে আম্মু? জুবাইদা বিনা বাক্যে পলকিন চেয়ে থাকেন মেয়ের পানে। হয়তো মেয়ের হাসির আড়ালে লুকানো দুঃখটা ধরতে পেরেছেন। আফরা বুঝে পায় না তার মা কেন এভাবে দেখছে তাকে, তাই সেও নিশ্চুপ রয়। বেশ খানিক্ষণ পর জুবাইদা পলক ফেলে নিজের মেয়েকে বুকে টেনে আগলে নেন। মুহূর্তেই কি যেন হয়ে যায় আফরার। মামা গন্ধে আচ্ছন্ন হয়ে ডুকরে কেঁদে উঠে সে হঠাৎ। বেসামাল কান্নায় ভেঙে পড়ে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে বলে, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না আম্মু। তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমাকে দূরে পাঠিয়ে দিও না আম্মু। জুবাইদা অনেক কষ্টে নিজের কান্না আটকে মেয়ের মাথায় হাত বুলিয়ে আওড়ান। কাঁদছিস কেন বোকা মেয়ে? মারবো কিন্তু। আজ তোকে দেখতে আসছে, বিয়ে হবে কি হবে না সেটা পরের বিষয়। আর বিয়ে হলেও বাকি? বিয়ে তো একদিন করতেই হবে। মেয়েরা যে সারা জীবন বাবার বাসায় থাকতে পারে না। এটাই নিয়ম রে মা। এই আমাকে দেখ, আমি ছেড়ে আসিনি বাবার বাড়ি। বাবার বাড়ির পর স্বামীর বাড়ি আপন হয়। এ সময়টায় সাময়িক কষ্ট হলেও এক সময়টা সয়ে যায়। এখন কাঁদিস না, মাথা ব্যথা করবে। মায়ের বুঝানোতে আফরা খানিক শান্ত হলেও চোখের নীরব অশ্রুরা ঝরে যায় বিরামহীন। জুবাইদা মেয়ের চুলে, পিঠে হাত বুলিয়ে চোখ দুটো মুছে বিছানায় বসান। হাত বাড়িয়ে বিছানার কর্নারে থাকা জামরঙা অতীব সুন্দর শাড়িটা তুলে মেয়ের হাতে দিলে তখনই হৈ হৈ করে ছুটে আসে আফরার সব কাজিনরা। বাড়িতে আজ মেহমানের সমাগম। কাছের আত্মীয় সহ প্রতিবেশীরা উপস্থিত আছেন এ মুহূর্তে। আফরাকে বিষণ্ণ দেখে তার কাজিনরা বিছানায় উঠে তাকে ঘিরে বসে। জুবাইদা বেগমকে অন্য কাজে পাঠিয়ে নিজেরা স্বাচ্ছন্দ্যে আফরাকে সাজানোর দায়িত্বটা কাঁধে তুলে নেয়। সেদিন বেলা 11টার দিকে বরপক্ষরা আফরাকে দেখতে এলো। বরপক্ষ বলতে ছেলের মা ও ছোট ভাই এবং বড় চাচা, কিছু কাজিন। শাড়ি পরুয়া সজ্জিত আফরাকে কিছুক্ষণ পূর্বেই তাদের সামনে নেওয়া হয়েছিল। তখন ছেলের চাচা তাকে কিছু সংখ্যক প্রশ্ন করেছেন কেবল,
আফরা নিচু কণ্ঠে তার যথাযথ জবাব দিয়েছে। তারপর ছেলের মা তার মাথায় হাত বুলিয়ে সহাস্যমুখে তাকে তার রুমে পৌঁছে দিয়ে গেছে। এখন বসার ঘরে বড়দের আলাপ চলছে। আফরা চুপটি করে নিজের রুমে বসে আছে। আশেপাশে তার কাজিনরাও আছে, তারা তাকে নিয়ে বেশ রসিকতা করছে। আফরা কোনো কথা না বলে শুধু চোখ রাঙাচ্ছে তাদের। এর মধ্যে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলেন জুবাইদা বেগম। এসেই মেয়ের কাছে বসে মাথায় হাত রেখে বললেন, ছেলেটার নাকি তোকে পছন্দ হয়েছে খুব। তারা সবাই বিয়েতে রাজি। তোর বাবার তো আগে থেকেই ছেলেটাকে পছন্দ, এবার উনি স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেছেন। এখন তুই কি বলিস মা? হঠাৎ করে আফরার বুকে অন্যরকম অনুভূতির সঞ্চার হলো। ভয়, কষ্ট, খুশির মিশেলে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি। সে বুঝতে পারছে না সে এই সংবাদে খুশি হয়েছে কিনা। তবে বাবা মায়ের পছন্দের উপর তার ভরসা আছে, এ দুটো মানুষ উত্তম কাউকেই নিশ্চয়ই তার জন্য পছন্দ করেছেন। আফরা মুখে কিছু বলল না, শুধু মাকে জড়িয়ে ধরে দু চোখ বুজে নিল। সেই বন্ধ চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। জুবাইদা বেগম এবার নিজেও কাঁদলেন মেয়ের সঙ্গে। আবারও বুঝালেন মেয়েকে, তারপর ছুটলেন অন্য কাজে। আফরা তখন বিমর্ষ বদনে বসে থাকলে তার গার্জেনদের থেকে জানতে পারল আরহানের বাবা নেই। সে ছোট থাকাকালীন তার বাবা মারা গেছেন। তার বাবার অনুপস্থিতি আরহানের বড় চাচা এখন তার অভিভাবক। আফরা সব শুনে দীর্ঘশ্বাস ছেড়ে ফের মাথা নোয়াল। এর মধ্যে তার এক কাজিন জোরপূর্বক ফোনে আরহানের একটা ছবি দেখালো তাকে, যা আফরাকে দেখাতে কিছুক্ষণ পূর্বেই বসার ঘর থেকে তুলে এনেছে সে। আফরারও সেই মানুষটাকে দেখার ইচ্ছে জেগেছিল অবশ্য, কিন্তু লজ্জায় কাউকে বলেনি। খানিক পূর্বে বসার ঘরে গেলেও ছেলের চেহারা দেখেনি সে। গুরুজনদের মাঝে এভাবে চেয়ে দেখা যায় নাকি? তাছাড়া আরহান কোন দিকে বসেছিল সেটাও তার খেয়ালে নেই। সে না দেখলেও লোকটা তো অবশ্যই তাকে দেখেছে। না হলে পছন্দ করল কিভাবে? ধ্যাত আনমনে এসব ভেবে আফরা মিটিমিটি হাসলে তার ফুফাতো বোন নীলা দুষ্টু হেসে বলল, দুলাভাইয়ের কথা ভাবছিস তাই না? ভাব ভাব, এখন তো তোদেরই সময়। একটু আগে মামির থেকে জানলাম আজ নাকি তোকে বিয়ে করতে চাইছে আমাদের হ্যান্ডসাম দুলাভাই। হি হি, বেচারাকে একদম পাগল করে দিয়েছিস। আফরা তার বোনের দিকে কটমট করে তাকালে লজ্জায় কান ঝা ঝা করছে তার। নিজের লাজকে সামাল দিয়ে কোনোমতে বলল, তোদের মুখটা বন্ধ রাখো প্লিজ। স্বপ্নের মতো মনে হচ্ছে সব। কিছুক্ষণ পূর্বে যে লোকটি সম্পূর্ণ অচেনা ব্যক্তি ছিল আফরার জন্য, সেই এখন এই মুহূর্তে তার সবচেয়ে কাছের একজন হয়ে গেছে। সারাদিন দুই পরিবার আলাপ আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত নেবার পরে একদম সন্ধ্যালগ্নে আরহানের সঙ্গে বিয়েটা হয়েছে আফরার। আরহানের ইচ্ছেতেই আজ কাবিন হয়েছে তাদের। যেহেতু তার ছুটি বেশি দিনের নেই, তাই মেয়ে পছন্দ হলে বিয়ে করেই যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সে। আফরার পরিবারেরও এই সিদ্ধান্তে দ্বিমত ছিল না। তাই তো সব অল্প সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আফরার বুক দুরু দুরু কাঁপছে, ভীষণ অস্বস্তি হচ্ছে। তার একদম নিকটেই বসে আছে এখন আরহান। তাদের দুজনকে ড্রয়িং রুমে একসঙ্গে বসিয়ে ছবি তুলছে সবাই। সে মাথা না তুলেও বুঝতে পারছে আরহান ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছে। তার কাজিনদের দুষ্টুমিতে মাথা চুলকাচ্ছে বারবার। তাকে এখন দেখতে কেমন লাগছে? নিশ্চয়ই বড্ড আকর্ষণীয়। ছবিতে তো তেমনই লেগেছে তার নিকট। লোকটার হাসি নজরকাড়া, সেই হাসিমাখা মুখপানে সরাসরি তাকালে সর্বনাশ নিশ্চিত। নিজের এহেন ভাবনায় ভীষণ লজ্জা পেল আফরা। আরহানের পাশে লাজে এক প্রকার গুটিয়ে গেল। ড্রয়িং রুমে সবার ছবি তোলা সমাপ্ত হলে আরহান সহ তার পরিবারের সদস্যরা আজকের জন্য বিদায় জানাতে তৎপর হল। বরপক্ষরা শেষ আলাপ সারলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আফরা সবার বিদায় নেওয়া দেখছিল। এর মধ্যে হুট করে যাবার আগে তার শাশুড়ি এসে তার মাথায় হাত বুলিয়ে বিদায় নিল। আফরা এতে হালকা হেসে মাথা নাড়লে হঠাৎ তার নজর আটকাল আরহানের দিকে। লোকটা সম্মোহন দৃষ্টিতে তাকেই দেখছিল, সে চাইতেন তৎক্ষণাৎ অন্যদিকে নজর ঘোরাল। তারপর সবাই একে একে বেরিয়ে পড়লে সর্বশেষে আরহান আফরার মা বাবাকে বিদায় জানিয়ে বের হবার আগ মুহূর্তে তাকে উদ্দেশ্য করে ছোট্ট করে নমনীয় গলায় বলে গেল, আসি। বিয়েটা সম্পন্ন হয়েছিল সোমবার সন্ধ্যায়। সেদিন রাতটা লজ্জায়, অস্থিরতায় কেটেছে আফরার। বারবার শুধু আরহানের হাসির জল মুক্তা তার চোখের পর্দায় ভেসে উঠছিল, আর এতেই লজ্জায় নাস্তানাবুদ ছিল সে।
নতুন জীবন নিয়ে নিত্য নতুন ভাবনায় বিভোর থাকায় সেদিন পুরোটা রাত নির্ঘুম কাটে তার। ফজরের নামাজ আদায়ের পর চোখ দুটো ঘুমে বুঝে আসলেও স্বপ্নে আসা তার একান্ত রাজকুমার আরহান নামক পুরুষরা শান্তিতে একদণ্ড তাকে ঘুমোতে দেয়নি। তারপর সকাল 10টায় বিছানা ছেড়ে উঠলে তার কাজিন সোহানি এলো মুখে দুষ্টু হাসি নিয়ে। এসেই আফরার মুখোমুখি বসে বলল, তোর ফোন কোথায়? খোলা রাখিস কিন্তু। দুলাভাই নাকি ফোন দিবে একটু পর, বুঝলি? আফরা ঘুম ঘুম চোখে থতমত খেয়ে চেয়ে থাকে। জড়ানো গলায় আওড়ায়, আমার ফোন নাম্বার জানেন উনি? সোহানি তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চন করে বলে ওঠে, জানবে না কেন? তোর জামাই না সে এখন? গিয়ে দেখ, তার শ্বশুর আব্বার কাছ থেকে ফোন নাম্বার গতকালই নিয়েছে। আফরা তার থেকে 1 বছরের ছোট বোন সোহানিকে এবার চোখ রাঙিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, হয়েছে বুঝেছি, এবার যা এখান থেকে। সোহানি মিটিমিটি হেসে আরো কিছু দুষ্টু কথাবার্তা বলে চলে গেল সেখান থেকে। আর আফরা নিজের ফোনটা একবার চেক করে জলদি ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে নিল। আরহান কল দিবে শোনার পর থেকেই বুক দুরু করছে তার, হৃদস্পন্দন মাত্রাধিক বেড়ে গেছে। এক নতুন অনুভূতিতে অন্তরে এক প্রকার ঝড় বইছে। নাস্তা শেষ করে রুমে যাবার পথে আরহানের কল এলো। নাম্বারটা অচেনা হলেও আফরা ঠিক বুঝতে পেরেছে এটাই তার স্বামীর নাম্বার। সে চটজলদি রুমে গিয়ে দরজাটা বন্ধ করল। তারপর ফোন রিসিভ করে চলে এলো বারান্দায়। প্রথমে আফরা তাকে সালাম নিলে লোকটা সালামের জবাব দিল। অতপর ফোন কানে ধরে আফরা নিশ্চুপ রইলে 2 সেকেন্ড পর আরহানের সুমধুর গলা ভেসে এলো ওপাশ থেকে, কি করছিলে? আফরা দু চোখ বুজে শুকনো ঢোক গিলে মুক্রিয়মান স্বরে জানালো, নাস্তা করে এলাম মাত্র। ওপাশ থেকে আবারও মৃদু হাসির সঙ্গে ভেসে এলো শ্রুতিমধুর কণ্ঠ, আচ্ছা, রাতে ঘুম হয়নি? আফরা এ প্রশ্নে খানিক ভরকাল। এই লোক কিভাবে বুঝে নিল কাল রাতে যে তার ঘুম হয়নি? আফরা খানিক ভাবুক রইলে এর মাঝে আরহানের আর কোনো আওয়াজ শোনা গেল না। তাই আফরা নিচু স্বরে একসময় বলে উঠল, হয়েছে তো। আরহান ফের স্বচ্ছ হাসিতে বলল, আচ্ছা শুনো। বলুন। শুক্রবার কিন্তু তোমাকে নিয়ে আসবো আমার কাছে, সেটা জানো? আফরা এবার বেশ লজ্জায় পড়ে গেল। সে অবশ্য তার পরিবারের থেকে শুনেছে শুক্রবার স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করে উঠিয়ে দেওয়া হবে তাকে। তখন সেটা জানতে পেরে যতটা না লজ্জা পেয়েছিল সে, আজ তার স্বামী নামক পুরুষটার থেকে তা সরাসরি শুনে অধিক লজ্জায় কণ্ঠ বুঝে আসছে। আরহান হয়তো তা বুঝতে পারল, তাই তো তাকে সহজ করতে গলা ঝেড়ে বলল, আচ্ছা পরে কল দেই, এখন রেখে দিব। আফরা তৎক্ষণাৎ নিজেকে খানিক ধাতস্থ করে কাপা স্বরে জানালো, আমি জানি। খেয়েছেন আপনি? আরহান কল রাখতে গিয়ে হঠাৎ থমকে গেল। মেয়েটা যে তার সঙ্গে কথা বলতে বেশ লজ্জা পাচ্ছে সেটা বুঝতে পারছে সে, তারপরও হঠাৎ তার এরূপ জিজ্ঞাসাবাদে ভীষণ খুশি হয়েছে আরহান। সন্তুষ্ট সে এবার ওপর পাশ থেকে জানিয়ে দিল, এখন খাবো। গতরাতে ঘুম হয়নি আমার, তাই বেলা করে উঠেছি। ভেবেছি তোমারও ঘুম হয়নি। ওকে এখন রাখি, টেক কেয়ার ওয়াইফ। হুমম। মৃদু সম্মতি জানিয়ে রুমে এলো আফরা। তারপর কলটা কেটে গেলে ফোনটা বিছানায় রেখে তৎক্ষণাৎ বালিশে নিজের মুখটা লুকালো সে। চোখ বুজে মিটিমিটি হেসে প্রায় অনেকক্ষণ শুয়ে রইল। কানে বাজতে থাকা লোকটার কণ্ঠ নিঃসৃত ওয়াইফ শব্দটা বুকের কম্পন মুহূর্তেই দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তার। এক অচেনা অনুভূতিতে ক্ষণিকেই আচ্ছন্ন হয়ে গেছে মন প্রাণ। এত লজ্জা, এই অসহ্য অনুভূতি কখনো তো অনুভূত হয়নি তার। ঈশোষ। আফরাদের বাসার মেহমান সবাই রয়ে গেছেন, কেউ যাননি। শুক্রবার বিয়ের অনুষ্ঠানের পর একবারে সবাই বিদায় নিবেন এ বাড়ি থেকে। আজ দুপুরের খাবারের পর আফরা তার বাড়ির লোকদের থেকে আরহান সম্পর্কে একটা নতুন তথ্য জানতে পারল। সেটা হলো আরহানের জন্মদাত্রী মা বেঁচে নেই। গতকাল যিনি এসেছিলেন তিনি নাকি আরহানের সৎমা। মূলত আরহানকে জন্ম দিতে গিয়েই তার মায়ের মৃত্যু হয়েছিল। অতপর আরহানের যখন 2 বছর বয়স তখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সেই বিয়ের 1.5 বছর পর জন্ম হয় আকিবের, যে আরহানের সৎ ভাই। জন্মলগ্নে মাকে হারিয়ে তারপর 12 বছর বয়সে বাবাকে হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয় আরহান। সেই থেকে সে বড্ড একা। তবে তার প্রখর মেধা ও বাবার রেখে যাওয়া বিশাল সহায় সম্পত্তি থাকায় তাকে কোথাও আটকে থাকতে হয়নি। সৃষ্টিকর্তার রহমতে এবং নিজ চেষ্টায় এতদূর অবধি গেছে সে।
এই খবরটা জানার পর আফরার মনে ভর করেছে একরাশ বিষণ্ণতা। একদিনও হলো না মানুষটার সঙ্গে তার পরিচয়, অথচ কত মায়া জন্মেছে তার প্রতি। আরহানের বাবা মাহীন জীবনের কথা ভেবে তার বুক ফেটে কান্না আসে। মুখে ফুটে আছে মলিনতার ছাপ, চোখ দুটো ওষুধে ছলছল তার। এসব ভাবনার বাহিরেও দীর্ঘক্ষণ যাবৎ একটা প্রশ্ন আফরার মনেও কিছুকি দিচ্ছে। আরহান দেশের বাইরে সেটেল হয়েছে কেন? থাকার জন্য কেন সে নিজ দেশটাকে বেছে নেয়নি? সুইজারল্যান্ডে চাকরিটার জন্য? নাকি এর মধ্যে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আফরার কেন যেন মনে হচ্ছে আরহান নিজ দেশে ভালো ছিল না। সেজন্যই পড়াশোনা শেষে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিল সে। আচ্ছা, কোনোভাবে কি আরহান তার সৎ মায়ের উপর বিরক্ত ছিল? আফরা জানে না এসবের পেছনে কি কারণ আছে। তবে হুট করে সে তার মনে খুবই অশুভ সংকেত পাচ্ছিল। খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছিল ভেতরটায়, সেটা কেন হচ্ছিল সেই ব্যাপারে আফরা পুরোপুরি অজ্ঞাত। কাবিনের পর দুদিন বর-কনের মধ্যে ফোনের যোগাযোগে খানিক চেনা পরিচিতি হলে শুক্রবার আনুষ্ঠানিকতার মাধ্যমে কনে বিদায় দেওয়া হলো। বিয়েটা বেশ তাড়াহুড়ো করেই হয়েছে বলা যায়। তবে এতে কারো কোনো অভিযোগ নেই। নিজের পরিবারকে রেখে নতুন গন্তব্যে যাওয়ার সময়টায় আফরা খুব ভেঙে পড়েছিল। অসহনীয় কষ্টে খুব কাঁদছিল সে। তখন সে সময়টায় আরহান তাকে আগলে রেখেছিল। ক্রন্দনরত আফরাকে গাড়িতে উঠিয়ে নিজের বুকটাতে স্থান দিয়েছিল। যাত্রাপথের পুরোটা সময় তার সৌহার্দ্যে, আদুরে বাকালাপে অনেকক্ষণ পর মেয়েটা শান্ত হয়েছিল কিছুটা। বাসায় ফিরে তার মেয়ে কাজিনরা আফরাকে নিয়ে রুমে চলে গেলে আরহান ফ্রেশ হয়ে ছাদে এসে দাঁড়িয়ে থাকে। আরহানের সঙ্গে অবশ্য তার বন্ধু সাইম আছে, যে একজন পুলিশ ইন্সপেক্টর। বিয়ে শাদী অবশ্য এখনও করেনি, তবে বিয়ের জন্য মেয়ে দেখছে। ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুই বন্ধু। আরহান কিছুটা আনমনা হয়ে নিকষ কালো আকাশের পানে চেয়ে আছে। আর সাইম সূক্ষ্ম দৃষ্টিতে তার বন্ধুকে পরখ করছে বারবার। একসময় গভীর আগ্রহে শুধিয়ে উঠল, কি হয়েছে? তোর কি মন খারাপ? আরহান বোধহয় হালকা হাসল এবার। আকাশের দিকেই মুখ করে প্রত্যুত্তর করল, বিয়ে করে বউ এনেছি আজ বাসায়, মন খারাপ থাকবে কেন? তাহলে কিছু নিয়ে চিন্তিত? আরহান এবার বন্ধুর মুখোমুখি দাঁড়ালো। সাইম তার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ওর কাছে প্রায় সব কথাই শেয়ার করে সে। আজও এর ব্যতিক্রম হলো না। চিন্তিত মুখে সে আওড়ালো, ওকে রেখে যেতে হবে ভাবতেই মনটা কেমন করছে দোস্ত। কিন্তু সবকিছু বন্দোবস্ত করতেও তো সময়ের প্রয়োজন। সাইম ভেবেচিন্তে জিজ্ঞেস করল, ভাবির কথা বলছিস? হুম। সাইম এবার আরহানের কাঁধে হাত রেখে ভরসাপূর্ণ স্বরে বলর উঠল, এজন্য চিন্তা করে মাথা ঘামাস না। ভাবির যাওয়ার বন্দোবস্ত জলদি করার চেষ্টা কর। এখন নিচে যা, আমি বরং বাসায় যাই এখন। আরহান দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে সম্মতি দিল। বন্ধুকে এগিয়ে দেবার উদ্দেশ্যে ছাদ থেকে নেমে এলো। ছোট থেকেই সে একা। একাকিত্বের জীবন তার। সেই একাকিত্বের জীবনটা রঙিন করতে প্রণয়িনী রূপে বাড়িতে তার বউ এসেছে। সেই বউটাকে রেখেই আবার চলে যেতে হবে দূরদেশ। কবে যে একেবারে ওকে নিজের সঙ্গে রাখতে পারবে, সেই আশাতেই এখন থেকে বোধহয় প্রহর গুনতে হবে। আরহানদের ডুপ্লেক্স বাড়িটাতে মেহমানের সংখ্যা বেশি নয়। তার বাবারা ছিল মূলত দুই ভাই, কোন বোন নেই। আরহানের বাবা ছিল ছোট সন্তান। এক বড় চাচা ব্যতিরেকে আর আপনকে নেই আরহানের। বড় চাচার 3 ছেলে মেয়ে, আরহানের মামার বাড়ির আত্মীয়রাই বিয়েতে এসেছে। বৌভাতের অনুষ্ঠানের পরই সকলে বিদায় নিবেন এ বাড়ি থেকে। আরহানদের বাসা ময়মনসিংহ হলেও তার বড় চাচা স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে বর্তমানে ঢাকায় থাকেন। ভাতিজার বিয়ে উপলক্ষেই এখানে আসা তার। উনি সম্পর্কে চাচা হলেও আরহানকে ছোট থেকে বাবার স্নেহ দিয়েই বড় করেছেন। আরহানও নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চাচার মতামতেই নিয়েছে। কারণ বাবাকে হারানোর পর থেকে তার সান্নিধ্যে একমাত্র এই চাচাই ছিলেন। আরহানের মামার বাড়ির কেউ তখন এগিয়ে আসেননি। বন্ধুকে বিদায় দিয়ে আরহান যখন বাসায় এলো তখন ড্রয়িং রুমে তার কাজিনদের ভিড় দেখল। তাকে দেখামাত্র মেয়েরা চেঁচিয়ে উঠলে আরহান মিটিমিটি হেসে এগিয়ে গেল সেদিকে। বুকে হাত ভাঁজ করে তাদের সামনে দাঁড়ালে তার একমাত্র চাচাতো বোন লুবনা আমোদে বলে উঠল, ভাইয়া আমাদের টাকা দাও, সব কিন্তু রেডি করে এসেছি। ভাবি বসে আছে এখন তোমার জন্য, জলদি যাও। লুবনার সঙ্গে বাকিরাও হৈ হৈ করে উঠল।
আরহান চোখা নয়নে তাদের একবার দেখে নিয়ে প্যান্টের পকেট হাতে ওয়ালেট বের করল। তারপর 5টা 1000 টাকার নোট তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এনাফ না? এবার সবাই ঘুমিয়ে পড় গিয়ে, যা। লুবনা টাকাটা তৎক্ষণাৎ লুফে নিয়ে দাঁত খেলিয়ে বলল, এটাই যথেষ্ট, যাচ্ছি তবে আমরা। লুবনা আর আরহানের 3জন মামাতো বোন মিলে বাসর সাজিয়েছিল, এখন সেটারই দাম নিয়ে তারা খুশিতে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। আরহান সেদিকে তাকিয়ে আলতো হেসে পরমুহূর্তে আশপাশটা একবার দেখে নিয়ে দোতলায় নিজের রুমের দিকে পা বাড়াল। বক্ষমাঝারি অজানা এক অনুভূতি নিয়ে আরহান দোতলায় নিজ রুমের সামনে এলো। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে আধ ভেজানো দরজাটায় মৃদু শব্দ করে 5 সেকেন্ড পর রুমের অভ্যন্তরে পা রাখল আরহান। ফের দরজাটা বন্ধ করে বিছানার দিকে নজর উঠাতেই এক কোমলমতি নারীর স্নিগ্ধতায় বশীভূত হল সে। লাজুক বদনে বিছানার এক কিনারে বসে আছে আফরা। তার গায়ের ভারী বেনারসির বদলে এখন শোভা পাচ্ছে খয়েরি রঙা সুতির শাড়ি। সদ্য স্নানে আফরার সফেদ চামড়া যেন আরো আকর্ষণীয় হয়ে দুটি ছড়াচ্ছে পুরো ঘরময়। আরহানের চোখ জোড়ালো নিজের স্ত্রীর এহেন স্নিগ্ধরূপ দেখে। আফরাকে বাসায় নিয়ে আসার পরপরই সে তাকে তার কাজিনদের সমেত নিজের রুমে পাঠিয়ে দিয়েছিল। তার নির্দেশ ছিল খুব দ্রুত ফ্রেশ হয়ে আফরা যেন কিছু খেয়ে নেয়। তার নির্দেশ যথাযথভাবে পালন করতে দেখে আরহানের ঠোঁটে এবার ফুটে উঠল তৃপ্তির হাসি। পরক্ষণে মুগ্ধকর দৃষ্টিতে হাসিমুখে সে পা বাড়ালো তার বিবাহিতা স্ত্রীর দিকে। আরহানের আগমন টের পেতেই আফরা অত্যধিক লজ্জায় কুঁকড়ে আছে। বুকের ভেতরটায় উত্থাল পাত্থাল অনুভূতির জ্বর বইছে। আফরার লজ্জাবনত মুখশ্রীর দিকে দৃষ্টি স্থির রেখেই আরহান ধীর কদমে তার সম্মুখে এসে দাঁড়াল। কিক্ষণ আফরার নত মুখে অপলক চেয়ে রইলে সে যেন আরো জোরসড় হল। আফরার এই অবস্থা দেখে আরহানের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তার বউটা বড্ড চুপচাপ আর লাজুক। যাই কদিন ফোনে কথা বলেই কিছুটা বুঝে গেছে আরহান। আফরার থেকে দৃষ্টি সরিয়ে মৃদু শ্বাস ছেড়ে তার সম্মুখে বসল এবার সে। যদিও আফরার মতো তারও আজ অস্বস্তি হচ্ছে ভীষণ। তাদের পূর্ব পরিচয় ছিল না, এমনকি বিয়ের আগে কথাবার্তাও হয়নি। বিয়ের পর যা টুকটাক কথা হয়েছে তাতে তাদের কারো জোরটা কমেনি। তারা এখনো নিজেদের নিকট সহজ হতে পারেনি বলা যায়। তার পূর্বেই বাসরঘর নামক অস্বস্তিকর জায়গায় চলে আসতে হলো তাদের। তবে কি আর করার? পর্যাপ্ত সময়টা যে হাতে ছিল না। আরহান মাথা নিচু রেখে খানিক পর কিছুটা সহজ হয়ে হাত বাড়িয়ে আফরার চিকন চিকন দুটো হাত নিজের মুঠোয় পড়ল। এতে যেন মেয়েটার কম্পন আরও বৃদ্ধি পেল। খয়েরি রঙা শাড়িটার আঁচল দিয়ে মাথা ঢেকে এতক্ষণ চুপচাপ নদ মুখে বসেছিল সে। ভুল করেও আরহানের দিকে চোখ তুলে তাকায়নি। তার কোলে রাখা হাত দুটো এ মুহূর্তে আরহানের মুঠোবন্দি হলেও সে মাথা তুলল না, বরং কেঁপে উঠে আর একটু মাথা নিয়ে নিল। আজকাল এমন মেয়েও পাওয়া যায়, যে একটু ছুঁয়ে দিতেই লাজুকলতার ন্যায় নিয়ে যায়। তবে আরহানের এরকম মেয়েই পছন্দ। তার মতে লজ্জায় পারে মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলতে। কিঞ্চিত হেসে সে এবার আফরার উদ্দেশ্যে নরমস্বরে বলল, একবার তাকাও আমার দিকে। নিজের স্বামীকে সামনাসামনি দেখার ইচ্ছে জাগে না? আমি কিন্তু আমার শালিকাদের থেকে শুনেছি তুমি আমাকে একবারও চেয়ে দেখোনি, শুধু ফোনে ছবি দেখেছ। আফরা এবার বেশ লজ্জা পেল। তার বোনগুলো কত ফাজিল, এসবও বলে দিয়েছে তাকে। তবে সে কি করবে? এই লোকটা কাছাকাছি এলেই কেন যেন লজ্জায় আর্স হয়ে যায় সে। তার যে এত লজ্জা আছে আরহান কাছে না এলে তা বোধ হয় কোনোদিন জানতই না সে। লোকটার মৃদুহাসির আওয়াজ, কণ্ঠনিঃসৃত বাণী, গায়ের অদ্ভুত সুন্দর একটা স্মেল তাকে স্থির থাকতে দেয় না। সে কাছে ভিড়তেই লজ্জার অতল সাগরে তলিয়ে যায় সে। আফরার ভাবনার মাঝেই ফের আরহানের কোমল কণ্ঠস্বর ভেসে এলো, বউ তাকাও একবার। আরহানের আদুরে স্বরে বউ ডাক শুনে আফরার লজ্জার মাত্রা বহুগুণ বাড়লেও সে পরক্ষণে মাথা তুলল দৃঢ়ভাবে। তবে তার দৃষ্টি আরহানের দিকে স্থির না হয়ে ঘরের অন্যত্র ঘোরাফেরা করল। আরহানেতে ঠোঁট টিপে হেসে নিজ বউয়ের থুতনি ধরে মুগ্ধ নয়নে ওড়াল, মাশাআল্লাহ, আমার বউকে একদম স্নিগ্ধপরী লাগছে। আফরা এবার চোরা নয়নে আরহানকে দেখল একবার। তাতেই যেন বক্ষস্পন্দন মাত্রাধিক বেড়ে গেল তার। লোকটার তীক্ষ্ণ চোখ তার কণ্ঠের মতোই অত্যধিক আকর্ষণীয়। ফর্সা মায়াময় চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, লালচে অধর ও খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ সুদর্শন পুরুষে। ছবির থেকেও বাস্তবের আরহান অনেক বেশি সুন্দর। তার চেহারায় কেমন যেন একটা বিদেশি বিদেশি ভাব আছে।
দীর্ঘ বছর বিদেশের মাটিতে থাকায় হয়তো এমনটা মনে হচ্ছে। দুজনের মধ্যকার দূরত্ব খুব বেশি নয়। নিস্তব্ধ ঘরে দুজন দুজনের অস্থির হৃদস্পন্দনের আওয়াজ ভালোভাবেই শুনতে পাচ্ছে। এতেই যেন বেসামাল হচ্ছে দুটি হৃদয়। চোখ বুজে আরহান নিজের মনটাকে খানিক শান্ত করে ফের তাকালো আফরার দিকে। আফরার দুহাত এখনো তার মুঠোয় বন্দী। আরহান সেদিকে একবার দৃষ্টি দিয়ে আফরার নত চোখের দিকে চেয়ে ধীর আওয়াজে বলতে শুরু করলো, আফরা, জানি আমাদের পূর্ব পরিচয় ছিল না। বিয়ের পর 3 দিনের ফোনালাপে তুমি সহজ হতে পারোনি, এমনকি আমিও না। তবে এখন কিন্তু তুমি আমার দায়িত্বে আছো। আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের মধ্যকার সম্পর্কটা হালাল। এখন থেকে তোমার সব বিষয়ে আমার যেমন খেয়াল রাখতে হবে, তেমনি আমার সব বিষয়েও কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। তোমার সবচেয়ে আপন মানুষ এখন তোমার স্বামী। আমাদের সহজ হতে হবে তো। এত লজ্জা পেলে চলবে? আমার দিকে তো তাকাতে পারছো না লজ্জায়। এত লাজুক বউ আমার। শেষের দিকের কথাগুলো আরহান খানিক এসেই বলল। আফরা এতে লজ্জা পেয়ে মাথাটা আরো নিয়ে নিলে আরহান হাসরত অবস্থাতেই নিজের বউকে তার বুকে টেনে নিল। আলতো হাতে আফরাকে জড়িয়ে নিলে সে শান্ত বিড়ালছানার ন্যায় তার বুকেই মুখ গুজে রাখল। এই প্রথম একজোড়া নারী পুরুষ একে অপরের সান্নিধ্য পেয়ে আবেশে চক্ষু যুগল মুদিয়ে নিল। বেগতিক শ্বাস প্রশ্বাসে দুজনেই যখন নাজেহাল, তখন আরহান মাথা নিচু করে আফরার কানের কাছটায় বলে উঠল, তুমি আমাকে পছন্দ করেছ, সেটা জানার পরপরই কিন্তু আমি বিয়ের তোড়জোড় করেছি। না হলে করতাম না। আবার তোমার বাবার থেকে জেনে নিয়েছি প্রণয় ঘটিত কোনো সম্পর্ক নেই তোমার। তবে আমার দেশের বাইরে সেটেল হওয়ার বিষয়টা নিয়ে তোমার কিঞ্চিত আপত্তি ছিল, তাই না? আফরা খানিক ভরকালো। লোকটা তো ভারী শেয়া না। সে এটুকু অল্প সময়ে তার সম্পর্কে সব জেনে বিয়েটা করেছে। এবার আর নীরব না থেকে আফরা মৃদুস্বরে সম্মতি জানালো। হু, কেন? পরিবার ছেড়ে অনেক দূরে থাকতে হবে এজন্য? আরহানের বুকের ধুকপুক শব্দ শ্রবণকালীন আফরা ঠোঁটে মৃদু হাসি ফুটালো এবার। তারপর দীর্ঘক্ষণের মৌনতা কাটিয়ে নিজ মনের ভাবনাটা স্পষ্টরূপে জানালো। এজন্য তো অবশ্যই। তবে আরও একটা কারণ অবশ্য আছে। আসলে স্বামী তার বউকে রেখে বিদেশে থাকবে সেটা আমার ভালো লাগে না। বলতে গেলে এটা আমার অপছন্দের ছিল। বছরের পর বছর একজন স্বামী নিজ কর্মের জন্য দেশের বাইরে থাকবে, তার খবর নেওয়ার কেউ থাকবে না। সে কষ্ট করে উপার্জন করবে সেখানে, অথচ সুখে দুঃখে কাউকে পাশে পাবে না। অসুখে কাতরাবে, কিন্তু সেখানে তাকে সেবা করার কেউ থাকবে না। তেমনি তার স্ত্রী ও স্বামীবিহীন দেশের মাটিতে থেকে সংসারের পেছনে দিনরাত খেটে যাবে, তারও একান্ত আপন মানুষরা পাশে থেকে আদরে আশ্বাস দিবে না, একটু যত্ন পাবে না সে। দুদিকে দুটো মানুষই কষ্টে কাটাবে আর দীর্ঘশ্বাস ফেলবে। এরকম জীবনের আসলে দরকারটা কি বলেন? শুধু কি টাকাই জীবনে সব? আফরাকে আর কিছু বলতে হলো না। আরহান তার স্ত্রীর মনের লুকায়িত ভাবনাগুলো খুব সহজেই বুঝে নিল। মেয়েটা কত গভীর ভাবনা ভাবে। আসলেই তো জীবনে কি টাকাই সব? দিন শেষে যদি একে অপরের সুখে দুঃখে পাশেই না থাকা যায়, তাহলে টাকা দিয়ে কি হবে? আফরার কথাগুলো শুনে কিছুক্ষণ চিন্তার বেড়াজালে ডুবে থাকলেও আরহান এবার দুষ্টু হাসিতে বলে উঠল, তবে আমি কিন্তু আমার বউকে সঙ্গে করেই নিয়ে যাব। তাকে এখানে রেখে বছরের বছর সুইজারল্যান্ড থাকার মনোবাসনা আমার একদম নেই। আরহানের দুষ্টুমি মিশ্রিত কথাটা শুনে আফরা লজ্জা পেয়ে তার প্রশস্ত বুকে মিশে গেল আরও। কোনো প্রত্যুত্তর না করে লাজুক এসে চোখ বুজে রইল সে। আরহান তা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। অতপর নিজের বউকে আরও একটু লজ্জায় নাস্তানাবুদ করতে তার কানের কাছটা ফের ফিসফিসিয়ে বলল, চলো আগে শুকরানা নামাজটা পড়ে আসি। তারপর সারা রাত আমার বুকেই রাখবো তোমাকে। তুমি চাইলে অনেক আদরও দিব। শেষ কথাটা বলতে গিয়ে আরহান এবার সশব্দে হেসে উঠল। আর আফরা লজ্জায় পারে না মাটিতে মিশে যায়। চেহারায় ইনোসেন্ট ভাব থাকলে কি হবে? লোকটা প্রচণ্ড রকমের দুষ্টু, যা আফরা বুঝে গেছে। অজু করে নামাজে শুকরিয়া আদায় শেষে দুজনই পুনরায় বিছানায় এসে বসল। আফরা সেই তখন থেকে ভীত হরিণীর ন্যায় মিয়ে আছে। সম্পূর্ণ অচেনা পুরুষ, তবে এই মুহূর্তে তার সবচেয়ে আপন ব্যক্তিটি হলো আরহান। আর সেই মানুষটার সঙ্গেই আজ থেকে তার থাকতে হবে, তা ভাবতেই কেমন অন্যরকম শিহরণে শরীর কাঁপছে। ভয়, লজ্জার সংমিশ্রণে ক্রমশ ঢোক গিলতে হচ্ছে তাকে। যদিও আরহান আশ্বাস দিয়েছে তাকে, তবুও আফরার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ আরহান তার সম্মুখে ঝুঁকে মোলায়েম সুরে বলল,
চলো শুয়ে পড়ি। আর কত ভাববে? আমি কিন্তু তোমার স্বামী, পরপুরুষ নই। আরহানের কথা শুনে আফরা লাজুক মুখে ছোট ছোট চোখে তার দিকে তাকালো একবার। বিড়ালছানার ন্যায় এরূপ পিট করে তাকানো দেখে আরহান মিষ্টি করে হাসল। আফরার তখন কি হলো সে জানে না, তবে আরহানের থেকে চোখ সরাতে ইচ্ছে করল না কেন জানি। সুদর্শন পুরুষটার হাসিটা বেশ নজরকাড়া, একদম মোহমুগ্ধ হয়ে চেয়ে থাকার মতো। অথচ তার এই এত সুন্দর স্বামীটিকে সে চোখ মেলে এখন পর্যন্ত ভালো করে দেখল না। আরহান মুখে হাসি বজায় রেখে আচমকা বিছানায় উঠে টানটান হয়ে শুয়ে পড়ল। পরমুহূর্তে ভাবুক আফরাকে নিজের বুকে টেনে নিল হ্যাঁচকা টানে। ব্যাপারটা এত জলদি ঘটল যে অন্যমনস্ক আফরা ভরকে গেল নিজেকে হঠাৎ আরহানের খুব সান্নিধ্যে পেয়ে। তবে চমক ভাঙার পর সে একদম শান্ত হয়ে গেল। তখন কানের কাছটায় শুনতে পেল আরহানের নরম স্বর। সহজ হও আফরা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তবুও স্বামীর সঙ্গে এমন পরপর বিহেভ দেখালে কিন্তু চলবে না, আমি মানব না। আমার বউয়ের ভালোবাসা চাই, বুঝেছ? আফরা মাথা নেড়ে সায় বুঝালে আরহান চোখ বুঝে সবটুকু স্নেহ ঢেলে দিয়ে আফরার কপালে চুম্বন করল। সারা মুখে ছোট ছোট আদর দিলে আফরার চোখ দুটো দৃষ্টি স্থির রেখে বিড়বিড় করল, আমার আদরে বউ। আফরা আবেশে চক্ষু যুগল মুদিয়ে নিলে আরহান গভীর আশ্লেষে অধরচুম্বনে লিপ্ত হল। আফরা এতে কেঁপে উঠল, অস্থির হল। কাঁপান্বিত হাতে নিজের স্বামীকে আরো শক্ত করে আঁকড়ে রেখে তার পাগলোকরা ভালোবাসায় সায় জানালো কেবল। সকালে নিদ্রাভগ্ন হলে নিজেকে আরহানের বুকে আবিষ্কার করে আফরা। এলোমেলো শাড়িতে সে একদম লেপ্টে আছে তার সাথে। আর আরহান শক্ত বাহুবন্ধনে তাকে আটকে রেখেছে খুব দৃঢ়ভাবে। তাকে নিজের বুকে চাপতে ধরে দু চোখ বুজে লোকটা ঘুমাচ্ছে পরম শান্তিতে। এ মুহূর্তে কি সুদর্শন লাগছে তাকে। ঘুমন্ত আরহানের মায়াকারা মুখ থেকে নজর সরিয়ে এবার নিজের দিকে তাকালো সে, তাতেই যেন লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে গেল আফরার ডাল দুটোতে। শাড়ির অবস্থা বেহাল হয়ে আছে, তার উন্মুক্ত নির্মেদ কোমরে আরহানের হাত দুটো চেপে ধরা। হঠাৎ শরীর শিহরিত হয়ে উঠল রাতের কথা ভেবে। লজ্জার অতল গব্বরে তলিয়ে গিয়ে সে বিড়বিড় করল, লোকটা ভীষণ অসভ্য, দুষ্টু। ঠোঁট চেপে লাজুকে সে আফরা নিজেকে এবার ছাড়ানোর চেষ্টা করল আরহানের থেকে। কিন্তু সে এমনভাবে চেপে ধরেছে যে আফরা কোনোভাবেই ছুটতে পারছে না তার বাহুবন্ধন থেকে। অনেক চেষ্টার পর মৃদু শ্বাস ছেড়ে হাল ছাড়ার কিছুক্ষণ পর আরহানের হাত দুটো আপনা আপনি আলগা হয়ে আসলে আফরা তড়িঘড়ি করে উঠতে যায়। ঠিক তখনই হ্যাচড়া টানে নিজের সঙ্গে আরো শক্ত করে চেপে ধরে আরহান চোখ খুলে। আফরার চোখে বিস্ময় খেলে যায়। তার বিস্মিত চোখজোড়ায় চেয়ে আরহান মৃদু হাসে কোমল সুরে বলে ওঠে, গুড মর্নিং ওয়াইফ। আফরা পিটপিট নয়নে তার দিকে চায় এবার। তার মানে আরহান এতক্ষণ জেগেছিল। লোকটা ঘুমের ভান ধরে ইচ্ছাকৃত তাকে নিজের সাথে আটকে রেখেছিল কেবল। আফরার চোখের চাহনিতেই যেন তার মনের ভাব বুঝে নিল আরহান। তাই তো ঠোঁট কামড়ে হেসে সাথে সাথেই স্বগতোক্তি করল, তোমার নড়াচড়াতেই ঘুম ভেঙে গেছিল আমার। এত নড়ছ কেন হু? আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকো আমার বুকে। ভোরে তো ফ্রেশ হয়ে নামাজ পড়েছি দুজন। এখন আর কি? আফরা কিছু না বলে তৎক্ষণাৎ মাথা নুয়ালো, লজ্জারা ঘিরে ধরেছে তাকে আবারও। আরহান স্থির চোখে তার এই অবস্থা দেখে নিজের বুকে মিশিয়ে নিল এক প্রকার। কিছুক্ষণ পর দুষ্টু হেসে আফরার কানে কানে বলল, তখন কি বলছিলে যেন বিড়বিড় করে? আমি অসভ্য দুষ্ট। আফরা এবার সলজ্জ ভঙ্গিতে আরহানের ঠোঁটে হাত রেখে থামিয়ে দিয়ে বলল, ঈষৎ চুপ করেন না, ভীষণ নির্লজ্জ আপনি। ওকে ওকে চুপ করলাম। আরহান এবার শব্দ করে হাসল। খানিক পর আফরার কপালে ভালোবাসার কোমল পরশ দিয়ে ঘাড়ে গভীরভাবে ঠোঁট ছোঁয়াল। আফরা এতে শিউরে উঠে দু চোখ বুজে নিল শক্ত করে। সে সময় তার কানে এলো আরহানের নেশাক্ত গলার স্বর, একমাত্র তোমার কাছেই আমি নির্লজ্জ হব, তোমাকেই আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো আজীবন। বিকজ ইউ আর মাই ওয়াইফ, ইউ আর মাই লাভ। আই লাভ ইউ সো মাচ মাই হার্টবিট। আচমকা আরহানের এমন সহজ স্বীকারোক্তিতে আফরার চোখ দুটো হঠাৎ ভিজে উঠল। বিয়ের হওয়ার পূর্বে সে শুধু ভাবত, অ্যারেঞ্জ ম্যারেজে কি কখনো ভালোবাসার স্বীকারোক্তি হয়, নাকি স্বীকারোক্তিহীন ভালোবাসায় তারা বাধা থাকে সারা জীবন। তাদের সংসার কি টিকে থাকে শুধুমাত্র দায়িত্বের উপর ভিত্তি করে? কোনো প্রকার ভালোবাসা কি থাকে না তাদের মাঝে? নিজের এমন সব অহেতুক ভাবনার আজ বাস্তবরূপ দেখে তার চোখ পরিপূর্ণ হলো সুখের ওষুধে। তার স্বামী শুধু দায়িত্বের খাতিরে নয়,
বরং তাকে ভালোবাসায় মুড়িয়ে আগলে রাখতে চায় আজীবন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এমন স্বামী পাওয়া তো সৌভাগ্যের বিষয়, আর আফরা সেই সৌভাগ্যবতী কন্যা। বেলা গড়িয়ে সন্ধে হলো। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই একে একে বিদায় নিল সবাই। নিজের আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে আফরা বেশ কান্নায় ভেঙে পড়ল। আরহান তখন ছিল তার পাশে, সেই সামলে নিয়েছে তাকে। মাথায় অনবরত হাত বুলিয়ে আশ্বাস দিয়েছে, সকলের অগোচরে কানে ফিসফিস করে বলেছে, কাঁদে না যান, আগামীকাল নিয়ে যাব তো তোমার বাবার বাসায়। এখন একটু শান্ত হয়ে যাও। আরহানের এরূপ আদুরে বাক্যে অশ্রু চোখে ভেসেছে আফরা। সেদিন আরহানের স্বজনেরা সবাই বিদায় নিলে বাড়ি খালি হয় সম্পূর্ণ। তবে আরহান তাকে একা ছাড়েনি, আড্ডাবাজি করতে বাইরে কোথাও যায়নি সেদিন। সারাটাক্ষণ তার পাশে পাশে থেকেছে। পরদিন সকালবেলা আফরা ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে তার শাশুড়িকে রান্নায় সাহায্য করতে গেছিল। তখন দেখে তার কাজ প্রায় শেষের দিকে, আফরা তবুও তার পাশে থেকে হাতে হাতে এগিয়ে দিয়েছে সব। কিন্তু তখন একটা ব্যাপার বেশ অদ্ভুত লেগেছে আফরার কাছে। আফরার শাশুড়ির ব্যবহার একটু অন্যরকম ছিল অন্যদিনের তুলনায়, মনে হচ্ছিল তার প্রতি অসন্তুষ্ট তিনি। বেশি কথা বলছিলেন না, গা ছাড়া একটা ভাব দেখাচ্ছিলেন। তবুও এইসব বিশেষ আমলে নেয়নি আফরা। খাবার টেবিলে নাস্তা সাজানোর পর আরহান যখন এলো তখনও তার শাশুড়ির মুখে কোনো রা নেই। ছেলে আসার আগেই চুপচাপ বসে খাচ্ছেন। আরহানের দিকে তাকাননি অবধি। আফরা সব আর চোখে পরখ করছিল আর ভাবছিল, তার শাশুড়ি কি তবে আরহানকে দুচোখে সহ্য করতে পারেন না? এজন্যই কি আরহান বাইরের দেশে সেটেল হয়েছে? আরহানের বউ হওয়ায় তাকে কি ভালো চোখে দেখবেন না তিনি? এসব ভেবে আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। তখনই আরহানের গলা শোনা যায়, দাঁড়িয়ে আছো কেন? এসো, নাস্তা করবে। আফরা সম্মিত ফিরে পেয়ে এদিক সেদিকে চেয়ে আরহানের পাশে চেয়ারে এসে বসে। ইতস্তত নয়নে তার শাশুড়ির উদ্দেশ্যে বলে, মা, ভাইয়া নাস্তা করবে না? তার শাশুড়ি জবাব দেবার পূর্বেই আরহান গমগমে স্বরে বলে ওঠে, তা তোমার ভাবতে হবে না। জলদি খেয়ে রেডি হও, আজ বাবার বাসায় যাবে মনে আছে তো? আফরা চোয়াল ঝুলিয়ে তাকায় আরহানের পানে। আরহান তার চাহনিকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের প্লেট থেকে এক টুকরো গোস্তের ঝোল মাখা রুটি তুলে তার মুখের সামনে ধরল। আফরা এতে বিব্রতভাবে শাশুড়ির দিকে তাকালে তাকে মাথা নিয়ে খাওয়া অবস্থায় দেখতে পায়। যেন আশেপাশে কি হচ্ছে তার দেখার দরকার নেই, এমনভাবে খাচ্ছে। আরহান তার মুখে খাবার তুলে দিলে তার একটু পরই সেখানে আগমন ঘটে আকিবের। কেমন ধুলতে ধুলতে এসে চেয়ারে বসেছে সে, চোখ দুটো লাল হয়ে আছে। আফরা তার দিকে এক পলক চেয়ে আর তাকায়নি, এদিকে আরহান নিজেও খাচ্ছে, তাকে খাইয়ে দিচ্ছে। আফরা মানা করতেও পারছে না। একসময় আকিবের প্লেটের দিকে তাকাতে নিলে তার সঙ্গে চোখাচোখি হয়ে যায় আফরার। আরহানের অগোচরে আকিব তাকেই দেখছিল এতক্ষণ। আর সেই দৃষ্টি কেমন যেন অদ্ভুত ছিল। আফরা বিচলিত হয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিলেও আকিবের চাহনি যে তার দিকেই নিবন্ধ তা না তাকেও বুঝতে পারে সে। পরমুহূর্তে আরহান সেদিকে তাকালে আকিব দৃষ্টি সরিয়ে পুনরায় খাওয়ায় ব্যস্ত হয়ে যায়, যা আর চোখে সবই পরখ করে আফরা। হঠাৎ আফরার মন কেমন কুডাকে। আজ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন মা ছেলে? সন্ধ্যালগ্নে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে আজ। আকাশটা ধূসর রঙে ছেয়ে আছে। ঠান্ডা, শীতল বৃষ্টি ভেজা বাতাস বইছে অনবরত। জানালার ধারে আনমনা হয়ে দাঁড়িয়ে প্রকৃতির ভেজা রূপই দেখছিল আফরা। চাহনি তার স্থির হলেও তার মনের কোণে হাজারো ভাবনারা উকি দিচ্ছে। সেসব ভাবনারা কেমন যেন দোয়াশা। তার মন বলছে, আড়ালে অন্তরালে কিছু একটা আছে যা আফরা কোনোভাবেই ধরতে পারছে না। আরহানও খোলাসা করছে না তার কাছে সবকিছু। সৎ মা, ভাইয়ের সঙ্গে কেন মিল মহব্বত নেই তার? কিছু কি হয়েছিল তাদের মাঝে? কেন আরহান বা তারা দুজন কথা বলে না একে অপরের সঙ্গে? কিছুদিন যাবতই এইসব ভেবে যাচ্ছিল আফরা। তবে তার প্রশ্নের উত্তর মেলাতে পারছে না সে। আজ ভেবেছে আরহানকে এ ব্যাপারে জিজ্ঞেস করবে, তাহলেই যদি জানা যায় কিছু। বিয়ের দিনও তো আরহানের মায়ের মুখে ছিল মিষ্টিমধুর হাসি, মাথায় হাত বুলিয়ে গেছে তার। কিন্তু বিয়ের পর থেকে তার সঙ্গে হাসা তো দূর কথা পর্যন্ত বলেনি ঠিকভাবে, এটা কেন? আর আকিবের চাহনি যেন ভয়ের শিহরণ তুলেছিল আফরার মাঝে। সে তার ভাবি হয়, তাহলে এমন অদ্ভুতভাবে চেয়ে থাকার মানে কি? এ ব্যাপারটা বড্ড বিচলিত করে তুলে আফরাকে। সে খারাপ কিছু ভাবতে চায় না, তবুও খারাপ চিন্তাভাবনা চলে আসে মনে।
শত হলেও আরহানের ভাই তো সে কিভাবে? আফরার ভাবনায় হঠাৎ ব্যাঘাত ঘটায় তার ছোট ভাই আয়াস। দরজা থেকে চেঁচিয়ে বলে, এই আপু, তোমার প্রিয় কালাভুনা, ফুচকা আর আইসক্রিম আনা হয়েছে, খেতে চাইলে জলদি আসো। আফরা সচকিত হয়ে পিছু ঘুরে। ততক্ষণে তার ভাই দৌড়ে চোখের আড়াল হয়েছে। সে তার বাবার বাসায় এসেছে গতকাল, আরহান নিয়ে এসেছে। লোকটার চলে যাবার সময় ঘনিয়ে আসছে ক্রমশ, এটা ভাবলেই আফরার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিয়ের আর 15 দিন, অথচ লোকটা এমনভাবে নিজের সঙ্গে জড়িয়ে নিয়েছে যে তাকে ছাড়া থাকতে হবে ভাবলেই এখন আফরার দম বন্ধ হয়ে আসে। তার ভিসা হতে আরও 1 মাস সময়ের দরকার। তবে আরহানের হাতে আপাতত সেই সময় নেই, তার ছুটির মেয়াদ কমে আসে। এবার ফিরে গিয়ে ভিসার জটিলতা শেষ হলে আরেকবার তাকে নিয়েই ফিরবে। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে আফরা ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। আরহান কিছুক্ষণ পূর্বে তার ভাইকে নিয়ে বাইরে গেছিল, এসে গেছে বোধ হয়। ড্রয়িং রুমে পা রাখতেই আরহানের হাস্যোজ্জ্বল মুখ নজরে পড়ে তার। আয়াসের সঙ্গে দুষ্টুমি করছে সে, আর তার মা ব্যস্ত নাস্তা সাজানোতে। মেয়ে জামাই এলে আবার তার ব্যস্ততার সীমা থাকে না। আফরা আলতো হেসে এগিয়ে যায় সেদিকে। আরহানের সঙ্গে চোখাচোখি হলে শাসনের সুরে বলে, বৃষ্টিতে ভিজে এসেছেন? জ্বর হলে পড়ে? আরহান স্নিগ্ধ হেসে উত্তর করে, আমার বউ সেবা করলেই সুস্থ হয়ে যাব। তার 15 বছরের ভাই আয়াস আরহানের বক্তব্য শুনে দাঁত কেলিয়ে হাসলে আফরা চোখ রাঙায় দুজনকেই। তারপর আরহানের আনা তার পছন্দের খাবারগুলো নিয়ে বসে পড়ে এক সাইডে। অন্যদিকে জুবাইদা বেগমও মেয়ে জামাইয়ের জন্য বিভিন্ন নাস্তার প্লেট সোফার সামনে টি টেবিলে এনে রাখেন। তাদের নাস্তা পর্ব চলাকালে আফরার বাবা অফিস থেকে বাসায় আসেন। ফ্রেশ হয়ে তিনিও যোগ দেন তাদের সাথে। তারপর আরহানের সঙ্গে গল্পগুজব শেষে ডিনার সেরে নেন একবারে। রাত 10টা। আরহানের বুকে মাথা রেখে শুয়ে আছে আফরা। আরহান দু চোখ বুজে তার চুলে বিলি কেটে দিচ্ছে। আফরা একসময় হালকা হেসে আরহানের বুকে মুখ গুজে চুমু খায়। আদুরে বিড়ালছানার ন্যায় তার সঙ্গে মিশে থেকে বলে ওঠে, আপনাকে যেতে দিব না আমি। আরহানেতে চোখ খুলে ওষ্ঠাধর চেপে হাসে। নিজের মতো মেয়েটাও যে তার প্রেমে মত্ত হয়ে গেছে তা বেশ বুঝে সে। আদুরে বউটাকে রেখে তারও যে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজের জন্য ফিরে তো যেতে হবেই। আরহান এবার মাথা নিচু করে আফরার কানে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলে, একবার তো ভালোবাসি বললে না যান, অথচ যেতে দিতে চাও না। হোক কেন? তোমার স্বামীর প্রেমে পড়েছ বুঝি? আরহানের ফিসফিসানো স্বরে আফরা লাজুক হাসলেও তার মনে পড়ল সে সত্যিই আরহানকে কখনো ভালোবাসি বলেনি। অথচ আরহান বিয়ের পর থেকে প্রতিনিয়ত তাকে ভালোবাসি বলছে, বিভিন্ন গিফট দিচ্ছে, কিন্তু সে কিছুই দিল না আরহানকে এ পর্যন্ত। সে মুখে অপরাধী ভঙ্গিমা ফুটালেও আরহানের উদ্দেশ্যে সহজাত গলায় বলল, আমার ভালোবাসাটা আপনি বুঝেন না? মুখেই কেন বলতে হবে? বুঝিতে যান। তবুও একটাবার শুনতে চাই আমার বউয়ের মুখ থেকে। আফরা লাজুক লতার ন্যায় এবার মিশে গেল আরহানের বুকে। মৃদু হেসে আরহানও তাকে জড়িয়ে নিল শক্ত করে। একসময় শুনতে পেল আফরার নেভানো গলার স্বর, খুব ভালোবাসি আপনাকে। আমার খুব কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে। প্লিজ জলদি আসবেন বলুন। আফরার খোলা চুলে ঠোঁট ছুঁয়ে আরহান সান্ত্বনা দিয়ে বলল, 1 মাস আমাকে ছাড়া থাকো, তারপরই এসে নিয়ে যাব। একদম মন খারাপ করবে না, প্রতিদিন ফোন দিব আমি। আরেকটা কথা, আমি চলে যাবার পর তুমি তোমার বাবার বাসাতেই থাকবে, ওই বাসায় থাকতে হবে না। আফরা এতক্ষণে সচকিত হয়ে মাথা তুলল। চোখে প্রশ্ন নিয়ে বলল, কেন? আরহানের মুখের রং এবার যেন নিমিষেই পাল্টে গেল। এতক্ষণে শান্ত স্নিগ্ধ আরহানের মুখশ্রীতে ভর করল প্রচণ্ড বিরক্তি। সে নিজের বিরক্তি না চেপেই বলল, ওখানে তুমি ভালো থাকবে না, তাই এখানেই থাকবে তোমার মায়ের কাছে। বেশি না 1 মাস, তারপর আমার সঙ্গে নিয়ে যাব। আফরার মনের সন্দেহ ক্রমশ গাঢ় হলো আরহানের এরূপ বক্তব্যে। কাঙ্ক্ষিত উত্তরটা জানার জন্য তার মন উচ্চাটন হলেও সে মনকে কোনোভাবে সামাল দিয়ে রয়েছে বলল, এভাবে বলছেন কেন? আপনি কি মায়ের উপর কোনোভাবে বিরক্ত? কি হয়েছে আপনাদের মাঝে? কথা বলেন না কেন আপনারা? আরহান জানত তার বউ এই প্রশ্নগুলো তাকে একদিন করবে, তাই উত্তরটা সে রেডি রেখেছিল। আফরার চুলের মাঝে হাত বুলিয়ে সে ধীর আওয়াজে গম্ভীর মুখে বলল,
উনি আমার নিজের মা নন। তুমি জানো আমার মা বেঁচে নেই, এমনকি আমার বাবা না। বর্তমানে যিনি আছেন তাকে তোমার স্বামী সহ্য করতে পারে না, এটাই আপাতত জেনে রাখো। কিন্তু কেন সহ্য করতে পারি না এটা জানার দরকার নেই। তারাও আমাকে বিশেষ পছন্দ করে না। যারা আমাকে পছন্দ করে না তারা আমার বউকে নিশ্চয়ই মাথায় তুলে রাখবে না। তবে এটা মাথায় রেখো, সবকিছুর পেছনে একটা কারণ থাকে। তোমার এসব জানার দরকার নেই। আমরা বাংলাদেশে থাকছি না, আর তাদের ভরসায় তোমাকে ওখানে রেখে যেতে পারবো না আমি, তাই তুমি এখানেই থাকবে। আরহানের মেজাজ বুঝে আফরা আর একটু শব্দটা করল না। তবে আরহানের বুকে লেপ্টে থেকে সে এটা উপলব্ধি করতে পারল, আরহানের নিজের সৎ মাকে অপছন্দ করার নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। নয়তো আরহানের মতো এত স্থির শান্ত ছেলের মায়ের কথা শুনতেই বারুদের ন্যায় জ্বলে ওঠার কোনো মানে হয় না। যেখানে কদিনের পরিচয় আরহান তার শাশুড়ি মাকে নিজের মায়ের আসনে বসিয়েছে, সেখানে সৎ মাকে কেন পারত না? কিন্তু কি সেই কারণ, যে কারণে আরহান ওনার মায়ের উপর এতটা বিরক্ত? এসব কি কোনোদিন জানতে পারবে আফরা? গণনার দিনগুলো যেন খুব দ্রুতই অতিবাহিত হয়। নিমিষে চোখের পলকে দিন গড়িয়ে রাত নামে, আবার রাতের শেষে নতুন দিনের সূচনা হয়। সময় ফুরিয়ে একসময় ধেয়ে আসে কাঙ্ক্ষিত দিনটি। তেমনি আরহানের দেশ ছাড়ার সময়টা ঘনিয়ে এসেছে প্রায়। এই তো আগামীকাল সন্ধ্যা 7টায় তার ফ্লাইট। তারপরেই তার জন্য আফরার অপেক্ষার প্রহর শুরু। 3 দিন হলো আফরা তার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে বাবার বাসায় এসেছে একবারের জন্য। আরহান আরেকবার দেশে ফেরার আগ অবধি শ্বশুরবাড়িতে আর যাওয়া হবে না তার, এরূপই ছিল আরহানের নির্দেশ। আফরা অবশ্য এতে ভীষণ খুশি। বিয়ের পর বাবার বাড়িতে অধিক সময় থাকতে কোন মেয়ে না চায়? তবে আরহানের অনুপস্থিতি বড্ড পোড়াবে তাকে। তাকে ছেড়ে এতটা দিন থাকতে কষ্ট হবে অনেক, মনটা তার এখন থেকেই খারাপ। খুব অল্প সময়ই লোকটা মায়ের বাঁধনে বেঁধে ফেলেছে তাকে। সুইজারল্যান্ডে সে একা কিভাবে কি করে থাকে তা ভাবতেই মনটা এলোমেলো হয়। তবে একটা মাসেরই তো ব্যাপার, দেখতে দেখতে দিন চলে যাবে। আফরা মনে মনে নিজেকে বুঝো দিয়ে ফের কাজে হাত লাগায়। সে আর তার মা মিলে আজ আরহানের ফেভারিট ডিশ রান্না করছে রাতের জন্য। আগামীকাল ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আরহান, আফরা ও তার বাবা। সেখানে আরহানের চাচার বাসায় সারাটা দিন কাটিয়ে সন্ধ্যায় আরহান চলে যাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। তারপর আফরা তার বাবাকে নিয়ে নিজেদের বাসায় চলে আসবে আবারও। দীর্ঘশ্বাস ছেড়ে ইলিশ মাছ ভাজাটা শেষ করল আফরা। অন্যদিকে তার মা ব্যস্ত চুলায় পোলাও চড়াতে। আফরা একবার সেদিকে চেয়ে অন্য কাজে হাত দিতেই রান্নাঘরে তার ভাই এলো গুটি গুটি পায়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অতপর গলা ঝেড়ে আফরার উদ্দেশ্যে বলল, আপু, দুলাভাই তোমাকে ডাকছে। আফরা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরল। ভ্রু তুলে শুধাল, উনি না আব্বুর সঙ্গে গল্প করছিলেন। রুমে গেছে এখন, যাও জলদি। আয়াসা দাঁড়ালো না, ঝটপট স্থান ত্যাগ করল। আফরা সেদিকে থেকে নজর সরিয়ে মায়ের দিকে তাকাতেই তিনি ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন, যা, দেখে আয় ছেলেটা কেন ডাকছে। আফরা মাথা নেড়ে রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই আরহানকে অন্যমনস্ক অবস্থায় জানালার কাছটায় দাঁড়িয়ে থাকতে দেখল। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত সে। আফরা নিঃশব্দে এগিয়ে গেল তার কাছে। পিঠে হাত রাখতেই আরহান পিছু ঘুরে আফরাকে দেখে মৃদু হাসল। তারপর আচমকাই তাকে জড়িয়ে ধরল শক্ত করে। তার অস্থির হৃদস্পন্দন আফরা শুনতে পাচ্ছে স্পষ্টত। ভীষণ বিচলিত হয়ে আফরা মাথা তুলে তার দিকে তাকায়, ভয় জড়ানো সুরে বলে উঠে, এমন অস্থির হয়ে আছেন কেন? কিছু হয়েছে? বেশ কিছু সময় আরহান জড়িয়ে ধরে রাখে তাকে। তারপর মৃদু শ্বাস ছেড়ে আফরার কপালে চুমু আঁকে। খানিকটা বিষাদিত স্বরে জানায়, ছোটবেলায় মাকে হারিয়েছি। বাবাও বেশিদিন থাকলো না আমার কাছে। কষ্ট পেতাম তখন, সবার আড়ালে চোখ দুটো ভিজে আসতো মাঝে মধ্যে। তবুও নিজেকে শক্ত রেখে ক্যারিয়ারে ফোকাস করেছি। একাকিত্বের জীবন ছিল আমার, ছিল না কোনো পিছুটান। এবার মনে হচ্ছে আমার পিছুটান আছে, সেটা একমাত্র তুমি। প্রতিবার দেশ ছেড়ে যখন যেতাম খারাপ লাগতো না তেমন। আজ মনে হচ্ছে খুব মূল্যবান জিনিসটা এবার রেখে যাচ্ছি আমি, যেটার শূন্যতা প্রতিনিয়ত পীড়া দিবে আমাকে। আরহানের মলিন মুখের বাণী শুনে আফরার চোখ বেয়ে এবার ঝড়ো ঝড়ো করে অশ্রু গড়াল। ফের আরহানের বুকে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকল সে। আরহান নিজ বউয়ের কাণ্ড দেখে আলতো হেসে তার ঝুলে ঠোঁট ছোঁয়াল।
তারপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, এজন্যই আমি ইমোশনাল কথাবার্তা বলি না তোমার সামনে, জানি তো কাঁদবে। তবে আজ মন চাইল ভেতরের কথাগুলো তোমাকে বলতে। আমি তোমাকে অনেক মিস করব বউ। কষ্ট পাবে না, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। তারপর সমসময় তুমি আমার পাশেই থাকবে, আমার চোখের সামনে। কাঁদে না দেখি। আফরা আর মাথা তুলল না। অশ্রু চোখে লেপ্টে রইল আরহানের বুকে। আর হতাশার নিঃশ্বাস ছেড়ে আরহান তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, আবার আদরে স্পর্শ করছে। তার বউটা যে তাকে ভীষণ ভালোবেসে ফেলেছে এটা সে বুঝে। আর এই ব্যাপারটাই যেন আরহানকে ভীষণ প্রশান্তি দেয়। আরহান হালকা হেসে আফরার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ধীর আওয়াজে বলে, আমার আদরে বউ, কান্নাটা থামাও এবার, নইলে আমি রাগ করব। আফরা অনেকক্ষণ পর জড়ানো স্বরে আওড়ায়, আমিও আপনাকে ভীষণ মিস করব, খুব মিস করব। আরহান ঠোঁট প্রসার করে আওড়ায়, আইনো হানি। পরদিন ভোরে রওনা দিয়ে সকাল 9টায় ঢাকায় পৌঁছায় আরহান। তারপর আফরাও তার বাবাকে নিয়ে সোজা নিজের চাচার বাসায় ওঠে। মেহমানের আগমনে আরহানের চাচার পরিবার তখন ব্যস্ত হয়ে উঠে তাদের আপ্যায়নে। আফরা মুগ্ধ দৃষ্টিতে সকলের ব্যতিব্যস্ততা দেখে যায় কেবল। আরহানকে তার চাচা চাচি নিজের সন্তানের মতোই আদর, স্নেহ এবং শাসন করেন, যা সারাটা দিন তাদের সঙ্গে থেকেই বুঝেছে আফরা। তাই তো তার আরহান এই মানুষগুলোর কথা বারবার তাকে বলতো। বাবা মায়ের বিয়োগে এরাই যে আরহানকে সবসময় সাপোর্ট করে গেছে তার নিমিষেই বুঝে যায় আফরা। অজান্তেই চোখ দুটো ভিজে উঠে তার। আরহানের চাচার পরিবারের সঙ্গে সারাটা দিন হাসি আনন্দে কাটল তাদের। অতঃপর সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে আরহান রেডি হয়ে নিজের বউ, শ্বশুর, চাচা চাচি, চাচাতো ভাই বোনকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। ফ্লাইটের সময় হয়ে এলে বিষাদে ডুবন্ত তার বউকে হালকা জড়িয়ে ধরে কানে কানে বলে গেল, ভালোবাসি বউ, কাঁদবে না একদম। পরের বার এসে তোমাকে নিয়ে যাচ্ছি, সাবধানে থাকবে। আমি নিজের খেয়াল রাখবো, ডোন্ট ওরি। কান্নায় আফরার কণ্ঠরোধ হয়ে আসায় আর কিছু বলতে পারল না সে মানুষটাকে। শুধু ঝাপসা চোখে চেয়ে থেকে নিজ স্বামীর প্রস্থান দেখল। সকলের থেকে বিদায় নিয়ে আরহান চলে যাচ্ছে অদূরে একসময় দৃষ্টিসীমার বাইরে। আফরার বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। ক্রন্দনরত তাকে আরহানের চাচি বুকে জড়িয়ে এটা সেটা বুঝো দিয়ে গাড়িতে তুললেও তার বোধ হলো মানুষের ভিড়ে থেকে এই মুহূর্তে এসে সম্পূর্ণ একা। কেউ নেই তার পাশে, তাকে দুঃখে জর্জরিত করে প্রিয় মানুষটা পাড়ি জমিয়েছে ওই দূরদেশে। আরহানের দেশ সারা রাত 17 দিন। আফরার ভিসা জটিলতা শেষ হওয়ায় তার ফেরার সময়ও ঘনিয়ে এসেছে প্রায়। আর মাত্র 13 দিন বাদে আফরাকে এসে নিয়ে যেতে আসবে। এ কারণে ইদানিং আফরার মনটা বেশ ফুরফুরে। এখন থেকেই সে নিজের কাপড় গোছগাছ করে রাখছে, প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কিনতে শপিং মলে গিয়েছে বেশ কয়েকবার। আরহান সেখানে কাজে ব্যস্ত থাকলেও সময় করে সকাল, দুপুর, রাত মিলিয়ে 3বার কল করে তাকে। তাছাড়া সময়ে অসময়ে তার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা হয় সব সময়। এখন 3টা বাজে। আফরা নিজ রুমে শুয়ে ফোন দেখছিল। সে তার বাবার বাসাতেই আছে আরহান যাবার পর থেকে। শাশুড়ির সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হলেও ওখানে যাওয়া হয়নি আর। মূলত আরহানের অনুমতি ছিল না। আফরা যখন ফেসবুকে নিউজফিড দেখায় মগ্ন তখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে আরহানের। তা দেখে আফরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চটজলদি উঠে বসে কল রিসিভ করতেই আরহানের হাস্যোজ্জ্বল মুখটা ফোনের স্ক্রিনে ভেসে ওঠে। আফরা অপলক নয়নে চেয়ে তাকে দেখাকালীন আরহান প্রশ্ন করে ওঠে, কি করছে আমার বউটা? আফরা সহজাত ভঙ্গিমায় জবাব দেয়, শুয়েছিলাম। লাঞ্চ করেছেন? হুম, এইমাত্র করলাম। তুমি খেয়েছ? হুম। ঘুম পেয়েছে? আফরা মৃদু হেসে বলল, হুম, ঘুম পাচ্ছে। আপনার ফোনের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। তাহলে ঘুমিয়ে যাও। রাতে কল দিব ওকে? টাইম শেষ? হুম। আচ্ছা। মিস ইউ। আরহান মিষ্টি করে হেসে আদুরে স্বরে বলল, মিস ইউ টু জান। বাই। কলটা কেটে গেলে আফরা ফোনটা বালিশের পাশে রেখে পুনরায় আরাম করে শুয়ে পড়ল। আরহানের এখন লাঞ্চ টাইম, ওখানে 12টা বাজে। প্রতিদিন মানুষটার কল আসে এ সময়। আফরাও অধীর আগ্রহে অপেক্ষা করে তার একটা কলের। লোকটাকে দেখামাত্র যেন তার চোখ দুটো প্রশান্তি পায়, বুকটা হালকা লাগে। তার আদুরে কথায় মনে ভালোবাসার প্রজাপতিরা ডানা মেলে উড়ে বেড়ায়। প্রিয়তমের সাথে কথা বলতে পেরে মনের প্রশান্তিতে আফরার চোখ দুটো মুদিয়ে আসে আরও।
কিছুক্ষণের মাঝেই ঘুমের অতল গহ্বরে তলিয়ে যায় সে। আফরার ঘুম ভাঙল একটা খারাপ স্বপ্ন দেখে। অন্ধকারে দিকবিদিক ছুটছে সে, হারিয়ে ফেলেছে নিজের পথ, কেউ আসছে না তাকে সাহায্যের জন্য। পরিচিত কাউকেই সে তার আশপাশে দেখছে না, কেমন ভয় জড়ানো মুহূর্ত সেটা। আফরা ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে রীতিমতো হাঁপাচ্ছে সে। স্বপ্নটা দেখে ভীষণ ভয় জাগরিত হলো তার মনে। নিজের অস্থির হৃদস্পন্দনকে কোনোভাবে সামাল দিয়ে খানিক পর এক গ্লাস পানি খেলছে। তারপর স্মরণে এলো আরহানের কথা, ওর কিছু হয়নি তো? আফরা বিচলিত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে 4:10 বাজে। আরহান এখন ফ্রি থাকবে না, তাই সে মেসেজ করল, কি করছেন? মেসেজ সেন্ড করে আফরা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। মুখ মুছে ফের ফোনটা হাতে নিলে দেখল স্ক্রিনে আরহানের পাঠানো নতুন মেসেজটা ভাসছে, কাজ করছি জান। ঘুম ভেঙেছে? মেসেজটা পড়ে আফরা ঠোঁট এলিয়ে হাসল। যাক, লোকটা ঠিক আছে, তার মনটা এবার শান্ত। আরহানের মেসেজের রিপ্লাইটা হাসিমুখে দিয়ে তার দেখা খানিক আগের বাজে স্বপ্নটা যেন নিমিষেই ভুলে বসল আফরা। ফোনটা রেখে রুম থেকে বের হতে নিলে কলের রিংটোনে তার পা জোড়া হঠাৎ থেমে যায়। সচকিত হয়ে পা ঘুরিয়ে আবার ফোনের কাছে গেলে আফরা দেখতে পায় তার শাশুড়ি কল দিয়েছে। উনি মাঝে মধ্যেই কল দেন আফরাকে, সে নিজেও দেয়। তাই এত কিছু না ভেবে সে কল রিসিভ করল। সালাম দিয়ে জানতে চাইল, কেমন আছেন? ওপাশ থেকে ভঙ্গুর গলার আওয়াজ শোনা গেল, কদিন ধরে জ্বর? আমি অসুস্থ হলেই কি তোমরা তো আর আমাকে দেখতে আসো না? আফরার হঠাৎ অপরাধবোধ হলো। আরহান কেন যে ওনার সঙ্গে রেগে আছে সে বুঝে না, এজন্য তাকে যেতে নিষেধ করে। আফরা মোলায়েম স্বরে শুধায়, জ্বর কি একটুও ভালো হয়নি? ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, কিন্তু সারছেই না। আফরা দমে গেল। এত অসুস্থ মানুষটা দেখতে না গেলে কেমন দেখাবে? আরহানকে বলে আজ বরং দেখে আসবে ওনাকে। আফরা তার শাশুড়িকে এই কথাটা জানিয়ে ফোন রাখল। তারপর নিজের মাকেও এ ব্যাপারে জানালে তিনিও যেতে বললেন। এখন শুধু আরহানের অনুমতি দরকার। আফরা মেসেজে টাইপ করে তাকে এ ব্যাপারে জানালে সে কিছুক্ষণ দোনামোনা করে অবশেষে আফরার বোঝানোতে রাজি হলো। তবে রাতেই চলে আসতে বলল। আফরাও জানিয়েছে সে তার বাবাকে বলবে রাতে নিয়ে আসতে। আরহান এতে সম্মত হয়ে আর কিছু বলেনি। আসরের নামাজ আদায় করে নাস্তা শেষে আফরা সেই বিকেলেই মাকে বিদায় জানিয়ে আরহানদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। তার বাবা অফিসে বিদায় একাই যেতে হলো তাকে। সন্ধ্যা ঘনানো মুহূর্তে আফরা তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। দুই বাসার দূরত্ব খুব একটা বেশি না। সিএনজি করে আসতে 25 মিনিট লেগেছে তার, তবে হেঁটে আসলে অনেক সময়ের প্রয়োজন। বাসায় প্রবেশ করেই আফরা প্রথমে শাশুড়ির রুমে গেল। তিনি শুয়েছিলেন, মুখটা মলিন। আফরাকে দেখে উঠে বসলেন। আফরা বিছানার কাছে গিয়ে জিজ্ঞেস করল, জ্বর থেমেছে আপনার মা? আফরার শাশুড়ি কাকলি বেগম মৃদু হাসার চেষ্টা করে বললেন, এইমাত্র কমল তাপমাত্রা, কিন্তু শরীরটা বেশ দুর্বল। তোমার সাথে আর কেউ আসেনি? না, একাই এসেছি। বাবা রাতে আসবে নিতে। কাকলি বেগম হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সে তো যাবেই। নিজের শাশুড়ি হলে তো আর অসুস্থ অবস্থায় ফেলে যেতে না। যাই হোক, বসো তুমি। আমি দেখি কি আছে ঘরে। রাতে খেয়ে যেও। আফরা বেশ লজ্জা পেল। সত্যি তো, উনি আরহানের জন্মদাত্রী মা হলে কি এই অবস্থায় তাকে রেখে চলে যেতে চাইতো সে? আরহানও তো নিজের মাকে একা রেখে যেতে বলতো না। আফরা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে আচমকা বলল, আপনি শুয়ে থাকুন মা, রান্নার ব্যাপারটা আমি দেখছি। আর আজ বরং থাকি, ওনাকে বোঝাবো আমি। কাকলি বেগম কিছুক্ষণ স্থির চেয়ে থেকে ফুটবল স্বরে বললেন, আচ্ছা, জানিয়ে দেখো কি বলে। আজকে রাতটা থাকলে খুশি হব, একা আর ভালো লাগে না। আফরা সম্মতি জানিয়ে দোতলায় আরহানের রুমে চলে গেল। বাড়িতে আর কেউ নেই, কাকলি বেগম শুধু একা। উনি অসুস্থ অবস্থায় কিভাবে কি করে কে জানে। দীর্ঘশ্বাস ছেড়ে আফরা ফ্রেশ হয়ে নিল আগে।
তারপর নিচতলায় রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এ বাড়িতে একটা কাজের লোক আছে, শুধু সবগুলো ঘর পরিষ্কার করে মুছে যাওয়া তার কাজ, আরহানি রেখেছে তাকে। এজন্যই তো সমস্ত বাড়িটাই গোছালো থাকে সব সময়। আফরা এদিক সেদিকে দৃষ্টি বুলিয়ে ঘরে যা ছিল তাই রান্না করে নিল। রান্না করাকালীন আরহানের সঙ্গে তার কথা হয়েছে মেসেজে, তাকে সে জানিয়ে দিয়েছে ভালোভাবেই পৌঁছে গেছে। তবে আজ এখানে থাকার ব্যাপারে আরহানকে কিছু বলা হয়নি। আফরা ভাবল রাতে আরহান যখন কল দিবে তখন জানাবে। রাখতে পারে, তবে আফরা সবটা বুঝিয়ে বলবে তাকে। ইতিমধ্যে সে তার বাবাকে কল দিয়ে আর আসতে মানা করে দিয়েছে, কাল বরং সকাল সকাল সে চলে যাবে একাই। রান্না শেষে হাত মুখ ধুয়ে আফরা তার শাশুড়ির জন্য প্লেটে করে খাবার নিয়ে গেল রুমে। তিনি বসেছিলেন চুপচাপ। আফরা তাকে প্লেটে এগিয়ে দিলে তিনি তাকে খেয়ে নিতে বললেন। আফরা দ্বিমত না করে নিজের জন্য খাবার এনে শাশুড়ির সঙ্গে বসেই খেয়ে নিল। কাকলি বেগমের আজকের ব্যবহারটা তার ভালো লেগেছে, কি হেসে খেলে কথা বলছেন তার সাথে আজ। অথচ আরহানের সাথে সে এ বাড়িতে যতদিন ছিল ওনার মুখে হাসি দেখেনি। তাকে আর আরহানকে সবসময় এড়িয়ে চলত। হয়তো আরহানের সঙ্গে ঝামেলার কারণেই এমনটা করতেন উনি। আফরা এসব নিয়ে আর মাথা ঘামাল না। খাবার শেষে সবকিছু গুছিয়ে শাশুড়িকে বিশ্রাম নিতে বলে সে চলে গেল আরহানের রুমে। রাত তখন 12টা। আরহানের সঙ্গে কথা শেষ করে আফরা গায়ের শাড়িটা পাল্টে 3 পিস পরতে বিছানা থেকে নামল। আজ এখানে থেকে যাওয়ায় আরহান প্রচুর খেপেছে তার উপর। আফরা ভালোভাবে বুঝিয়ে তাকে শান্ত করেছে অবশেষে। তবু তার রাগ ভাঙেনি, রুষ্ট কণ্ঠে তাকে ঘুমাতে বলে কল কাটল। একটা রাতেরই তো ব্যাপার, লোকটা এমন করছে কেন সে জানে না। কাকলি বেগম অসুস্থ না হলে সে এমনিতে থাকত না। মৃদু শ্বাস ছেড়ে আফরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে নিল। 11:30টার দিকে কাকলি বেগমকে ঘুমাতে বলে সে রুমে এসেছিল। তখনই আরহান কল দিয়েছিল, রাগ না করলে আরো কিছুক্ষণ কথা হতো তাদের। যাক, সকালে রাগ ভাঙিয়ে নেবে সে লোকটার। এখন বরং ঘুমাক, তারও ঘুম পাচ্ছে। চুলে চিরুনি চালালে হুট করে দরজায় ঠক ঠক শব্দ হয়। আফরা চকিতে দৃষ্টি ঘুরিয়ে দরজামুখো হয়। এটা থেকে আসবে? তার শাশুড়ির তো এখন ঘুমিয়ে থাকার কথা। উনি ঘুম থেকে জেগেছেন নাকি? কিছু কি প্রয়োজন? আফরা এসব ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেলে আবারও শব্দ হয়। আফরা চিন্তিত মুখে দরজাটা খুলতেই সে চমকে উঠে তৎক্ষণাৎ দুপা পিছিয়ে যায়। বুকটা তার ধরফড় করে উঠে দরজার বাইরে দাঁড়ানো নেশাক্ত আকিবকে দেখে। সে যে মাতাল তা দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে। চোখ দুটো তার লাল হয়ে আছে, আর ঠোঁটের কোণে রয়েছে বাঁকানো হাসি। তার এই রূপ দেখে আফরার ভেতরটা যেন মুহূর্তেই জমে বরফ হয়ে গেল। মুহূর্তেই আর্টস হয়ে গেলে অস্ফুটে তার ঠোঁট থেকে নির্গত হলো একটি শব্দ। আপনি? আকিব ঠোঁট কামড়ে শয়তানি হাসি দিল এবার। ঢুলতে ঢুলতে দরজা ছেড়ে রুমের ভেতর দিকে আসতে আসতে বলল, কেন? আমাকে দেখে খুশি হননি আফরা ভাবি? আরহানকে দেখলে খুশি হতেন বুঝি? ওটাকে আজকের জন্য ভুলে যান, আজ বরং আমার সঙ্গেই রাতটা কাটান। ওর থেকে 1000 গুণ সুখ দিব একবার থেকেই দেখেন। আফরার কানে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে এমনভাবে ঝাঁঝা করে উঠল ভেতরটা। মনটা বিপদ সংকেত দিয়ে দিয়েছে মুহূর্তেই। আসন্ন পরিস্থিতিটা চিন্তা করতেই আফরার পায়ের নিচের মাটি সরে গেল। ভেতরটা ভয় কুকড়ে উঠলেও সে মনে মনে আল্লাহকে স্মরণ করল। অতপর তেজি গলায় আঙুল তুলে খানিক এগিয়ে বলল, কি সব বাজে কথা বলছেন? আরহান এসব জানতে পারলে কি করবে আপনাকে তার ধারণা আছে? এক্ষুনি এখান থেকে বের হন, মা কোথায়? আফরার কথা শেষ হওয়ার আগেই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো কাকলি বেগম। কোনো অসুস্থতার লেশমাত্র নেই, একদম সুস্থসবলভাবে সটান দাঁড়িয়ে আছেন তিনি। তার সঙ্গে আফরার দৃষ্টি মিলতেই তীর্যক এসে তিনি বলে উঠলেন, আমাকে খুঁজছিলে বুঝি? আরে, এত নাটক করার কি আছে? জামাই বিদেশ তোমার, অন্য কারোর সাথে রাত কাটালে সে ধরতে পারবে না। কচি মেয়েদের জামাই ছাড়া থাকতে কেমন লাগে আমি সেটা বুঝি। তাই, থাকো আর রাকিবের সাথে। এখনই তো সময় জীবনটাকে উপভোগ করার। কাকলি বেগমের কথাগুলো শ্রবণ হতেই আফরার মনে হলো তার মাথার উপরে বিশাল আকাশটা ভেঙে পড়েছে। সে তলিয়ে যাচ্ছে অতল কোনো গহ্বরে, ঠিক যেন তার দেখা স্বপ্নটার মতোই। এ কোন রূপ তার শাশুড়ির? ওরে কি বলছে এসব? এখন কি করবে সে?
আফরা মুহূর্তেই ঘেমে উঠল, গলাটা শুকনো ঠেকল ভীষণ। এর মধ্যে আকিব ফের বলে উঠল, নিজের স্বামীকে ঠকাতে মন সায় দিচ্ছে না বুঝি? কোনো ব্যাপার না, আপনি না চাইলে আরহান এই ব্যাপারে কিছুই জানতে পারবে না। মা স্পেস দাও তো আমাদের, সকালে দেখা হবে। গুড বাই। হঠাৎ করে কোত্থেকে যেন গলায় জোর এলো আফরার। তাদের কথার প্রেক্ষিতে গগন কাঁপিয়ে চেঁচিয়ে উঠল সে, তোর নোংরা মুখে আমার স্বামীর নাম নিবি না। যারা নিজেরা খারাপ তারা অন্যদেরকে খারাপ ভাবে। তোদের রূপ দেখে এখন বুঝলাম এজন্যই উনি আমাকে এখানে আসতে দিত না। বের হ রুম থেকে, এক্ষুনি বের হ, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। আফরার চেঁচানোতে তারা দুজনই শয়তানের মতো হো হো করে হাসল কতক্ষণ। আফরা তাতে ভয় পেলেও মনে জোর রাখল, যে কোনোভাবে এখান থেকে বের হতে হবে তাকে। আরহানের হাস্যোজ্জ্বল মুখটা চোখে ভাসছে তার, ভীষণ কান্না পাচ্ছে এখন। কিন্তু কিভাবে বেরোবে সে বুঝতে পারছে না। এর মধ্যে আকিব তার দিকে এগিয়ে আসতে আসতে দাঁত কিরমির করে বলল, খারাপ কিছু হবে তো আপনার সাথে, আফরা ভাবি। নিজ ইচ্ছায় না এলে কিভাবে জোর করে সব আদায় করে নিতে হয় তা ভালোভাবেই জানা আছে আমার। কাকলি বেগমও খানিক এগিয়ে এসে তিক্ত স্বরে বলে উঠলেন, অসুস্থতার বাহানা দিয়ে তোকে সাধে আর এখানে এনেছি? তোর জামাই সবসময় আমাকে তিরস্কার করতো অন্যদের সাথে মেলামেশা করাই। আর তোকে অপবিত্র করে সেটার প্রতিশোধ নিব আমি। তখন ওই কুলাঙ্গারের বাচ্চা কিভাবে আমাকে কথা শোনায় তা দেখে নিব। আমার কি মনে হয় জানিস? তুই আকিবের হাতে রেপ হয়েছিস তা জানতে পেরে তোর বিদেশি জামাইয়ের সাথে সাথে হার্ট অ্যাটাক করবে। যে ভালোবাসা দেখলাম এই কয়দিন। কথা শেষে কাকলি খুব বিশ্রী ভঙ্গিতে হাসতে লাগল। আফরার অন্তরটা বিষিয়ে উঠল তা দেখে। এই ফাঁকে আকিব তার কাছে চলে এলে আফরার হঠাৎ খেয়াল হলো তার হাতে চিরুনিটা এখনো রয়ে গেছে। তাই দেরি না করে আকিব তাকে ধরার আগেই বাঘিনীর ন্যায় গর্জে উঠে চিরুনির ধারালো অংশ দিয়ে সে আকিবের কান আর চোখের মাঝ বরাবর কয়েকটা বাড়ি দিতেই নুয়ে গেল তার শরীর। এ সুযোগে আফরা তাকে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মাতাল হওয়ায় তাল সামলাতে না পেরে বেশিখানিকটা দূরে গিয়ে পড়ল সে। মুহূর্তেই এটা ঘটে যাওয়ায় কাকলি বেগম তোবদা বনে আছেন। তবে আফরা খোলা দরজা দিয়ে তৎক্ষণাৎ বের হতে নিলে তিনি শক্তি দিয়ে চুলের মুঠি চেপে ধরেন তার। আফরা এতে খানিক ঘাবড়ে গেলেও আকিবকে এখনো পড়ে থাকতে দেখে চিরুনি দিয়ে কাকলির হাতে জোরে আঘাত করলে তার হাত ঢিলে হয়ে আসতে পা দিয়ে ল্যাং মেরে তাকে নিচে ফেলে দেয়। নিজেকে মুক্ত করতেই আফরা আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। তার উদ্দেশ্য মেইন দরজা খুলে সোজা দৌড়ে বাইরে চলে যাবে। কিন্তু রান্নাঘরের সামনে আসতেই তাদের দুজনকে দৌড়ে তার কাছে চলে আসতে দেখে আফরা থেমে গেল। সে যেটুকু বুঝল তার দরজা খোলার আগেই ওরা তাকে ধরে ফেলবে। তাই সে তৎক্ষণাৎ কিছু একটা ভেবে রান্নাঘরের ভেতরে গেল দৌড়ে। তার ইচ্ছা ছিল রান্নাঘরের বটিটা অস্ত্র হিসেবে কাজে লাগাবে সে, তাহলে ভয় পেয়ে তার কাছে আসবে না তারা। কিন্তু বটিটা সে পেল না সে মুহূর্তে, তবে কেবিনেটের উপর একটা সবজি কাটার ছুরি পেল। আফরা সেটাই হাতে নিল জলদি। সেটা নিয়ে রান্নাঘর থেকে বের হতেই আকিব ও কাকলি সামনে এসে দাঁড়াল। বিশ্রীভাবে আফরাকে গালাগাল করতে থাকলে আফরা ছুরিটা দেখিয়ে বলতে লাগল, এগুবি না আমার দিকে। আকিব তবুও হেসে এগিয়ে আসতে নিলে আফরা ছুরি দিয়ে আঘাত করে বসল তার হাতে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলে কাকলি গর্জে উঠে ছেলের কাছে এগিয়ে গেল। আফরা এই সুযোগে পেছাতে পেছাতে কৌশলে মেইন ডোরটা খুলে নিল। যেই সে বেরুতে নিবে তখনই কাকলি আর আকিব ফের ছুটে আসতে নিল তার কাছে। আফরা তা দেখে ছুরিটা তাদের দিকে ছুড়ে দিয়ে এক দৌড়ে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর গাঢ় অন্ধকার রাস্তায় দৌড়াতে লাগলো ঠিক অন্ধের মতো। ছুটতে গিয়ে একবার পিছু ফিরে তাকালে আফরা পেছনে আর কাউকেই দেখতে পায় না। ওরা তাহলে পিছু আসেনি তার, এটা ভেবে আফরা যেন ভীষণ স্বস্তি পায়। তবুও সে দৌড়ানো থামায়নি। আরহানদের বাসা মেইন রোড থেকে বেশি দূরে নয়, একটা গলি ধরে কিছুটা সামনে এগুলোই মেইন রোড। আফরা সেদিকেই ছুটল। যদিও অন্ধকারে দেখতে অসুবিধা হচ্ছিল তবুও আন্দাজে মনের জোরে পা চালালো। তিমিরে ডুবে থাকা গলিটা পার হতেই আলো দেখা মিলল। মেইন রোডের কর্নারে এসে দাঁড়াতেই ল্যাম্পপোস্টের আলো চোখে পড়ল। সেই আলোতে আফরা অনেকক্ষণ পর এবার নিজের দিকে তাকালো। এ কি অবস্থা তার! শাড়ির আঁচলটা লম্বা হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো হয়ে আছে উস্কো খুস্কো, ঘামে ভিজে আছে পুরো শরীর, পায়ের জুতাটা নেই তার, একদম যেন পাগলের বেশ।
এতক্ষণ মনের জোরে নিজেকে শক্ত রাখলেও আফরা এবার আর পারল না। দমিয়ে রাখা কান্নাটা ডুকরে বেরিয়ে এলো ভেতর থেকে। অশ্রুজল তার গাল বেয়ে গড়িয়ে পড়তেই সে বিচলিত হয়ে রাস্তার এপাশ ওপাশে চোখ বুলালো। আরেকবার পিছু ফিরে দেখে নিয়ে মেইন রোডের বাম পাশ বরাবর হাঁটতে শুরু করলো। রাত বোধহয় একটা ছুঁই ছুঁই, জনমানবের চিহ্নমাত্র নেই এখন। মাঝে মধ্যে একটা দুটো সিএনজি বাইক যাচ্ছে। আশেপাশে যাই দেখছে সব অপরিচিত লাগছে আফরার। বাড়ি থেকে বেরিয়ে তো এলো, এবার কোথায় যাবে সে? ফোনটা ফেলে এসেছে, হাতে টাকাও নেই। সিএনজিতে উঠতেও ভয় করছে তার, যদি একা মেয়ে মানুষ পেয়ে তাকে অন্য কোথাও নিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস নেই তো কাউকে। এই নিস্তব্ধ রাতে রাস্তার কিনার ধরে হাঁটতে হাঁটতে ঠোঁট ভেঙে সশব্দে কেঁদে উঠল আফরা। আরহানকে খুব মনে পড়ছে তার, বাবা মায়ের মুখটা চোখে ভাসছে। এ মুহূর্তে তার অসহায়ত্বের কথা কিভাবে জানাবে তাদের? আরহান কেমন করবে তার এই অবস্থার কথা জানলে? আশেপাশের একটা দোকানও খোলা নেই, আর যেগুলো খোলা সেখানে পুরুষের ভিড়। আফরা শাড়ির আঁচলটা গায়ের সঙ্গে ভালোভাবে জড়িয়ে নিয়ে অন্ধকার ধরে হাঁটছে বিধায় সে এখনো কারো নজরে পড়েনি। তবে মন অশুভ সংকেত দিচ্ছে বারবার। ঘরের নরপশুর হাত থেকে তো সে বেঁচে ফিরেছে, বাহিরের নরপশুদের হাত থেকে সে কিভাবে বাঁচবে? আফরা সংকুচিত হয়ে গেল মুহূর্তেই, কি করবে ভেবে পাচ্ছে না। তার বাবার বাসায় কি করে যাবে সে? সাহস করে একটা গাড়ি কি নিবে? আফরার ভাবনার মাঝেই সামনে থেকে আচমকা টুকটাক কথার আওয়াজ শুনতে পেল সে। এতে সে সচকিত হয়ে সামনে তাকাতেই দেখতে পেল কয়েকটা বখাটে ছেলে রাস্তার একপাশে দাঁড়িয়ে সিগারেট টানছে আর তাকে দেখে এটা সেটা বলছে। আফরা মুহূর্তেই ভীত হয়ে উঠল। অতিরিক্ত ভয় রাস্তার উল্টা পাশে হঠাৎ দৌড়াতে শুরু করল সে। ক্রন্দনরত স্বরে ভেঙে ভেঙে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে এই অবস্থা থেকে রক্ষা করুন। এটুকু বড় হয়েছে পর্যন্ত আফরার নিজেকে এতটা অসহায় কখনো লাগেনি, আজকের মতো পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। বাবা মায়ের আদরের কন্যা সে, কখনো এসব বিপদের সম্মুখীন হয়নি, সে এখন এই বিপদে কে নেই তার পাশে। কি করবে এখন সে? সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে আফরা দিকবিদিক হারিয়ে দৌড়াতে থাকল। একসময় পিছু ফিরে দেখল ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না, তবে হঠাৎ একটা বাইক শব্দ করে তার পাশে এসে থামল। আফরা এতে ঘাবড়ে উঠে আবারও দৌড়াতে শুরু করলে হঠাৎ তার নাম ধরে কেউ যেন ডেকে উঠল, আফরা ভাবি। আফরা তা শুনে থমকে গেলেও পর মুহূর্তে মনে হলো এটা আকিব নয়তো। তাকে আর ভাবি ডাকবে কে? আফরা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে আবারও দৌড়াতে থাকলে পেছনের আওয়াজ আরও জোরালো হলো। আফরা প্রাণপণে ছুটছে, শুধু অন্য কোনো দিকে তাকাচ্ছে না। পেছনের মানুষটা তাকে থামাতে না পেরে হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল, ভাবি প্লিজ থামেন, আমি আরহানের বন্ধু সাইম। আফরা থমকে দাঁড়িয়ে গেল এবার, তবে পুরোপুরি বিশ্বাস করতে পারল না। আরহানের কোনো বন্ধুকে সে চিনে না, তাদের বিয়েরই বা কতদিন হলো। তবুও এই পরিস্থিতি থেকে বাঁচতে সে অনেকটা দূরত্ব নিয়ে জড়সড় হয়ে দাঁড়াল। সমস্ত পুরুষ মানুষদের তার এখন ভয় করছে, ভীষণ ভয়। সাইম বিচলিত ভঙ্গিতে তাকিয়ে থাকলে আফরা কণ্ঠ কঠোর করে বলল, কিভাবে বিশ্বাস করব আপনাকে? সাইম আফরার এই অবস্থা দেখে বিস্ময় হতবাক হলেও সে দ্রুত পকেট হাতে তার ফোনটা বের করল। বিয়ের দিন আরহান ও তার একত্রে তোলা একটা ছবি দেখিয়ে বলল, এই দেখুন ভাবি, আমি ওর বেস্ট ফ্রেন্ড। আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি এটাতে এখানে কেন? কি হয়েছে খুলে বলুন। এত ভয় পেয়ে আছেন, কি হয়েছে? বেস্ট ফ্রেন্ডের বউকে রাতের বেলায় এই অবস্থায় দেখে সাইম পুলিশ অফিসার হয়েও বেশ ঘাবড়ে গেছে বলা যায়। সে উন্মুখ হয়ে আফরার দিকে কারণটা জানতে তাকিয়ে থাকলে আফরা ভীতু স্বরে বলে উঠল, একবার ওনাকে কল দিবেন ভাইয়া। আফরার অবস্থা বুঝে সাইম আর দেরি করল না, তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে আরহানকে ভয়েস কল দিল। রাত 1টা পার হয়েছে, সুইজারল্যান্ডে বোধহয় রাত 9টার উপরে বাজে। আরহান এ সময় অবশ্যই জেগে থাকবে। 3বার রিং হতেই আরহান রিসিভ করল তার কল। স্বাভাবিক স্বরে বলল, ডিউটি শেষ তোর? এই সময় কল দিলি যে? ফোনটা লাউডস্পিকারে দেওয়া ছিল বিধায় আফরাও শুনতে পেল আরহানের কথাগুলো। আজকের এই অনাকাঙ্ক্ষিত রাত্রিরে অসহায় আফরা এতক্ষণ পর পরিচিত কণ্ঠস্বরটা শুনতে পেয়ে বাঁধনা আনন্দে উচ্ছ্বসিত হল যেন। তার সমস্ত ধৈর্য শক্তি মুহূর্তেই চুরমার হলে সে বাচ্চাদের ন্যায় ফুপিয়ে উঠল। সাইম পাশে থেকে সবই খেয়াল করল। দীর্ঘশ্বাস ছেড়ে বন্ধুর উদ্দেশ্যে নিচু স্বরে বলল, ভাবির সঙ্গে কথা বল।
আরহান যেন কথাটা বুঝেনি সেই ভঙ্গিতে বলে উঠল, ভাবি মানে? কার কথা বলছিস? সাইম বুঝতে পারছে তার বন্ধুর মনের অবস্থা, কিন্তু কি বলবে সে? এখনো তো আফরার থেকে কিছু শোনা হয়নি তার। তাই সাইম আর বাক্য ব্যয় না করে নিজের ফোনটা আফরার দিকে বাড়িয়ে দিল। ক্রন্দনরত আফরা ভেজা চোখ দুটো মুছে নিয়ে ফোনটা হাতে নিল। আরহান ওপাশ থেকে অস্থির হয়ে কিছু একটা বলে যাচ্ছে। আফরা তা শুনে হেঁচকি তুলে বলল, আমি ঠিক আছি, শান্ত হন। আরহান শান্ত হওয়ার বদলে দ্বিগুণ ব্যাকুল হয়ে উঠল। অনবরত জানতে চাইছে কি হয়েছে, সে এখন কোথায়। আফরা নিজেকে খানিক সামলে নিয়ে আরহানের ফোন কলের পর থেকে এ পর্যন্ত যা যা হয়েছে তার সাথে সব খুলে বলল তাকে। নিজ বউয়ের এমন অসহায়ত্বের নির্মম ঘটনা শ্রবণ করে আরহানের ভেতরটা ভেঙে চুরে খানখান হয়ে গেল যেন। আফরা এখনো কাঁদছে, ফুপিয়ে উঠে বারবার বলছে, আমার ভীষণ ভয় করছে। আপনি প্লিজ আসুন, প্লিজ আমার কাছে চলে আসুন। পাশে দাঁড়িয়ে থেকে সব শুনে সাইমের রক্ত গরম হয়ে উঠল। আকিবকে পেলে এখন সে কি করত জানা নেই। তার নিজেরই এমন লাগছে, আরহানের না জানি কি অবস্থা। তখনই ফোনের ওপাশে শোনা গেল আরহানের নেভানো গলার স্বর, ভয় পেও না, আমি আছি তো। কান্না করে না বউ, ফোনটা সাইমের কাছে দাও। আফরা তাই করল। সাইমের কাছে ফোন দিতেই আরহান গম্ভীর গলায় বলল, ভাই, আফরাকে প্লিজ ওর বাবার বাসায় দিয়ে আয়। আমি তোর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। সাইম কণ্ঠে হতাশা ঢেলে বলল, এভাবে বলছিস কেন? তুই না বললেও আমি ভাবিকে পৌঁছিয়ে দিয়ে আসতাম। আরহান অস্থির কণ্ঠে ফের বলে উঠল, ও ভীষণ ভয় পাচ্ছে দোস্ত, এজন্যই এভাবে বলতে হচ্ছে। প্লিজ তুই দিয়ে আয় ওকে। তুই চিন্তা করিস না, শান্ত হ, ভাবির সঙ্গে কথা বল। ফোনটা আফরার কাছে দিয়ে কিছুক্ষণ এদিক সেদিকে চেয়ে একটা খালি সিএনজি পেল সাইম। তার সঙ্গে বাইক থাকলেও আফরার যে তাতে উঠতে কমফোর্ট ফিল করবে না সেটা বুঝে সাইম। যতই ভালো বন্ধু হোক, আরহান নিজে তার বউকে বন্ধুর বাইকে উঠতে দিত না কখনো। একটা সিএনজি ঠিক করে সাইম আফরাকে বলল, ভাবি সিএনজিতে বসুন, আমি বাইক দিয়ে এটার পিছু পিছু আসছি, ভয় নেই। আরহান তখনও কলে ছিল। আফরা ভয় পাচ্ছে বিধায় সে ইচ্ছে করেই কল কাটেনি। আফরা এবার সাইমের দিকে ফোনটা এগিয়ে দিলে সে তার কাছেই রাখতে বলল। আফরা আর দ্বিমত না করে সিএনজিতে উঠে বসল। সিএনজি চলতে শুরু করলে সাইমও বাইক স্টার্ট করে পেছনেই আসতে লাগল। আরহান এবার ভিডিও কল দিল। আফরা রিসিভ করলে সে নিশ্চুপ হয়ে কেবল চেয়ে রইল নিজ বউয়ের বিধ্বস্ত মুখপানে। আফরা এখনো ফুপিয়ে যাচ্ছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জলকণা। ঝাপসা চোখে সে শুধু চেয়ে দেখছে আরহানকে। লোকটার চোখ কি ভেজা ঠেকেছে? হ্যাঁ, তাই তো, চোখের কোণটা ভিজে উঠেছে তার। আফরা তা খেয়াল করে তাকে কিছু বলবে ঠিক তখনই আরহানের মুক্রিয়মান গলার স্বর শোনা গেল, আমি আসি, তোমার কাছেই আসি, কোনো ভয় নেই। রাতের আধার কেটে ধরণীতে আলোর দেখা মিলল। ধীরে ধীরে পূব আকাশে রাঙা অরুণুকি দিয়ে নতুন দিন সূচনার জানান দিয়ে দিল। ভোরের এলোমেলো হাওয়া খোলা জানালার পর্দাগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে বারবার। আর সেই প্রাকৃতিক হাওয়ার তোড়ে ঘরময় শীতলতায় ছেয়ে আছে, চোখ মেলতেই দেখা যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধরূপ। একধানে জানালার বাইরে দৃষ্টি রাখা অবস্থায় জুবাইদা বেগমের চোখ দুটো আবারও ঝাপসা হয়ে আসে, নন্দা জলকণাগুলো টপটপ করে অঝোর ধারায় গড়িয়ে পড়ে দুগাল বেয়ে। কান্নার দমকটা খানিক গিলে নিয়ে তিনি ফের বিছানার দিকে নজর দেন। আফরা চোখ বুজে লম্বা হয়ে শুয়ে আছে বিছানার মধ্যিখানে। অচেতন তার শরীর, জ্বরে পুড়ে যাচ্ছে পুরো গা। কাল রাত থেকে জলপট্টি দিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু জ্বরটা যেন কমছেই না। আফরার বাবা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হন্তদন্ত হয়ে ছুটছেন ডাক্তার আনতে। ঝাপসা চোখে জুবাইদা বেগম মেয়ের কপালে হাত রাখেন আবারও। এখন হালকা কমেছে তাপমাত্রা, তবে পুরোপুরি নয়। গোত্রাতের কথাগুলো স্মরণ করে ফের অস্থির হয়ে উঠে তার মাতৃমন। দু চোখ ভরে যায় অশ্রুজলে। যদি মেয়েটা কাল ওই বিপদ মোকাবিলা করে ফিরে আসতে না পারত, যদি সফলকাম হয়ে যেত তার শত্রুরা, তবে কি করত তার নরম মনের মেয়েটা? আল্লাহ সহায় ছিলেন বলেই মেয়েটা তার সহিসালামত ফিরে আসতে পেরেছে, এতে তিনি হাজারবার শুকরিয়া জানিয়েছেন খোদার কাছে। মাতৃমন এখনও আহাজারি করে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে চলেছে, এই কারণে তার সন্তান অক্ষত আছে, তার গায়ে কলঙ্কের দাগ লাগেনি।
আফরা ছোট থেকেই নরম গোছের একটা মেয়ে। তার জীবনে কোনো জটিলতা আসেনি। গোত্রাতের পরিস্থিতি তার মতো ভীতু একটা মেয়ের জন্য বর্ষার এক ধাক্কা ছিল। সেই ধাক্কাটায় সে তখন নিজেকে মনের জোরে সামলে নিলেও বাড়িতে ফেরার পর অতিরিক্ত ভয় গা কাঁপিয়ে জ্বর আসে তার। নিরাপদ আশ্রয় মায়ের কোলে তখন মুখ লুকিয়ে সেই যে প্রশান্তির ঘুম দিয়েছিল এখনো ঘুমে আছে সে। মাঝে মধ্যে শুধু অসুস্থতার দরুন ঘুমিয়ে উঠেছে সে, আর চোখের কোল বেয়ে গড়িয়ে পড়েছে অবিরাম জলকণা। জুবাইদা বেগম অশ্রুসিক্ত চোখে ঝুঁকে এসে মেয়ের কপালে চুমু খান এবার। গায়ের কাঁথাটা ভালোভাবে জড়িয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন মেয়ের। তিনি যদি বুঝতেন কাকলি বেগমের অসৎ উদ্দেশ্যটা তবে কখনোই নিজের মেয়েটাকে সেখানে পাঠাতেন না। কিন্তু তিনি কিভাবেই বা বুঝবেন, যেখানে আফরা বেশ কয়েকটা দিন তাদের সাথে কাটিয়ে মা ছেলের আসল রূপটা ধরতে পারল না। তবে আরহান কি তাদের স্বরূপ জানত না? তাহলে কেন ওখানে যেতে কাঠিন্য স্বরে মানা করল না তার মেয়েটাকে? নাকি আরহানও তাদের দলে? না, না, জুবাইদা বেগম এটা কোনোভাবেই বিশ্বাস করেন না। কিন্তু আরহান কেন তার মা ভাইয়ের স্বরূপ জেনেও তার মেয়েটাকে যেতে অনুমতি দিল, এ নিয়ে তিনি দ্বিধায় ভুগছেন। আফরার বাবাও কাল রাতে এই ঘটনা জানার পর থেকে চুপ হয়ে আছেন। আর নিজের মেয়ের এই বিপদের জন্য কোথাও না কোথাও আরহানকেই দোষারোপ করছেন। কেন আরহান মানা করল না? তাহলেই তো আফরা যেত না। জুবাইদা বেগম ভারাক্রান্ত মনে দীর্ঘশ্বাস ছাড়লেন। তার মাতৃমন নাজুক হয়ে থাকলেও আরহানের প্রতি অবিশ্বাস আসে না কেন জানি। মন বলছে আরহানও নিজের মা ভাইয়ের আসল রূপ সম্পর্কে অবগত নয়। আর এটাই যেন সত্যি হয়। তার মেয়ের সংসারে কোনো ঝড় না আসুক। বিকাল 5টায় আরহান বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করেছে। তারপর রাত 10টার মধ্যে ঢাকা থেকে ময়মনসিংহ এসে পৌঁছেছে সে। অতঃপর সোজা নিজের শ্বশুরের বাসায় পৌঁছে আফরার কক্ষে ছুটে গেছে উন্মাদের ন্যায়। আফরার বাবা মা শুধু চেয়ে দেখে গেছেন এক পাগল প্রেমিককে। আরহান রুমে পৌঁছে বিছানায় শায়িত তার নাজুক বউটাকে দেখে আরও ভেতর থেকে ভেঙে পড়েছে। তীব্র অপরাধবোধে তার চক্ষু ফেটে জল নির্গত হওয়ার আগ মুহূর্তে আফরার জ্বরতপ্ত কপালে সবটুকু স্নেহ ঢেলে ঠোঁট ছোঁয়ায়। চোখ বুজে তার কপালে কপাল ঠেকিয়ে স্থির হয়ে বসে থাকলে আচমকা চোখে মেলে চায় আফরা। চক্ষু সম্মুখে আকাঙ্ক্ষিত প্রিয় মানুষটার মুখটা ভেসে উঠতেই আফরার ঠোঁট প্রসারিত হয়। তৎক্ষণাৎ তার ফুটবল হাতটা সেই মানুষটার গাল স্পর্শ করে। চোখে জল নিয়ে ঠোঁট ভেঙে বলে ওঠে, আপনাকে খুব প্রয়োজন ছিল আমার। আর যাবেন না আমাকে ছেড়ে প্লিজ। আরহান ভেজা চোখে নিষ্পলক চেয়ে থাকে নিজ বউয়ের মুখপানে। প্রলম্বিত শ্বাস ছেড়ে তার গাল দুটো আঁকড়ে ধরে মোলায়েম স্বরে জানায়, ভয় নেই জান, আমি আছি তো, তোমাকে রেখে কোথাও যাব না আর। আফরা অশ্রু চোখে হাসে, মুখ এগিয়ে আরহানের গালে ঠোঁট ছোঁয়ায়। আরহানও তার সারামুখে চুম্বন করে অধরে আলতো করে ঠোঁট ছুঁয়ে আওড়ায়। আমার জীবনের আলো তুমি বউ, আমার বেঁচে থাকার কারণ তুমি। সুস্থ হও দ্রুত, তোমাকে নিয়ে আমার অনেক পথ চলা বাকি। রাত 11:30। ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে আরহান। তার সম্মুখে আছে আফরার বাবা মা। কিছুক্ষণ পূর্বেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে তাদের। আফরাকে আরহান নিজ হাতে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। আয়াসও খাওয়া শেষে নিজের রুমে চলে গেছে। আসার পর আফরার বাবা মায়ের মুখশ্রী পরখ করেই আরহান বুঝতে পেরেছিল তাদের মনের খচ্চরচানিটা, তাই তো এ মুহূর্তে ড্রয়িং রুমে বসেছে তাদের কিছু কথা জানানোর জন্য। গতরাতে আরহান নিজেই তার শ্বশুরকে কল দিয়ে আফরার ব্যাপারটা জানিয়েছিল, তার বন্ধু সাইমের নাম্বারও দিয়েছিল তাদের কাছে। সাইম আফরাকে পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেলে আরহান তার আসার খবরটা ওনাদের জানিয়ে দেয়। বাবা মা সমতুল্য প্রবীণ এই দুটো মানুষ তার মতো নিশ্চয়ই গতরাত থেকে অস্থির হয়ে আছেন। হয়তো তাদের মনে জাগছে অসংখ্য প্রশ্ন। আরহান দীর্ঘশ্বাস ছেড়ে মুখ তুলে তাদের দিকে যায়। ফের মাথা নিয়ে ধীর আওয়াজে বলতে শুরু করে, বাবা মা হারিয়ে আমি ভীষণ একাকী ছিলাম। সে সময় সর্বক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, বিকেল দিকে একটু খেলতে যেতাম ব্যাস। এটাই ছিল আমার দৈনিক রুটিন। আশেপাশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, খেয়াল করতাম না। তবে একদিন খেলতে গিয়ে সহপাঠীর মুখে নিজের সৎমা সম্পর্কে বাজে কিছু শুনি। ওই মহিলা আমাকে বিশেষ পছন্দ করত না, আমিও এ নিয়ে আফসোস করিনি। কিন্তু তার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে জানতে পেরে আমি তখন স্তব্ধ ছিলাম। তারপর আমার সহপাঠীর কথার সত্যতা একদিন আমি নিজ চোখেই দেখলাম। এরপর থেকে উনাকে আমি ঘৃণা করি,
তখনই বাসা ছেড়ে চলে যাই ঢাকায়। চাঁদচুর কাছে থেকে পড়াশোনা চালিয়ে যাই। ওই মহিলা আর তার ছেলের খবর না নিলেও তাদের সম্পর্কে সব খবর আমার নিকট চলে আসতো। আমি ওদের সাথে সম্পর্ক সে সময়ই ত্যাগ করতাম যদি না আমার বাবা মৃত্যুমুখে একটা ওয়াদা না দিত। তিনি বলেছিলেন, সৎ মা হলেও উনি তোমার মা। আমার অবর্তমানে তাকে তোমরা দুই ভাই দেখে রাখবে। এ কারণে আমি এখনো তার জন্য মাসে মাসে টাকা পাঠাই, কিন্তু কথা বলার রুচি হয় না তার সঙ্গে। আফরাকে আমি ওদের কাছে রাখতাম না তাদের নোংরা মানসিকতার জন্যই, তাই আপনাদের কাছে রেখে গিয়েছিলাম। তবে আমি ভাবতেও পারিনি তারা এতটা জঘন্য হবে। আমি ভেবেছিলাম আফরা রাতে ফিরে আসবে, কিন্তু তার জেদের কারণে আমি হার মেনেছি। রাগারাগি করেছি ওর সাথে কেন ওখানে থাকার সিদ্ধান্ত নিল। তবে আমি এটা ভাবতে পারিনি ওরা আমার ক্ষতির জন্য আমার বউকে টার্গেট করবে। ভুলটা আমারই, আমি ওদের উদ্দেশ্য সম্পর্কে বেখবর ছিলাম। আরহানের প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনল আফরার বাবা মা। আরহান ভুল কিছু বলেনি। নিমিষেই তাদের অমূলক চিন্তাটা দূর হয়ে গেল যেন। ছেলেটার জীবনটা আসলেই কষ্টের ছিল। সে তার জায়গা থেকে তাদের মেয়েটাকে নিরাপদে রাখার যথেষ্ট চেষ্টা করে গেছে, বাকিটা যা হয়েছে সবই ভাগ্যের পরিহাস। আফরার বাবা আরহানের চোখের দিকে তাকালেন এবার। বিমর্ষ সুরে আওড়ালেন, তোমাকে ভুল বুঝিনি বাবা। তবে মনে বারবার প্রশ্ন আসছিল কেন তুমি মেয়েটাকে যেতে বাধা দিলে না। যাই হোক, যা হবার হয়েছে। আমার মেয়ের ভাগ্যে ছিল এটা। বাবা হিসেবে মেয়ের অসহায় অবস্থাটা দেখতে পারছিলাম না, তাই তোমার প্রতি অসন্তুষ্ট ছিলাম। খোদা তাআলা আমার মেয়েটাকে সহিসালামতে ফিরিয়ে দিয়েছেন, এটাই বেশি। যাও এবার ঘুমিয়ে পড়ো। রাত বেড়েছে, দীর্ঘ জার্নি করে এসেছো তুমি। জুবাইদা বেগমও বললেন, যাও বাবা, ক্লান্ত শরীরে আর বসে থেকো না। আরহান মাথা দুলিয়ে আলতো হাসে। তাদের কথায় সায় জানিয়ে উঠে দাঁড়িয়ে কক্ষের দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই আফরার ঘুমন্ত মুখটা দৃষ্টিগোচর হয়। ধীরে ধীরে এগিয়ে যায় সে তার কাছে। তার দিকে ঝুঁকে কপালে চুম্বন এঁকে মাথায় হাত বুলায়। অতঃপর তার পাশে শুয়ে তাকে নিজের বুকে টেনে নিয়ে ঘুমে বিভোর হয় নিমিষেই। সুইজারল্যান্ড, জেনেভা শহর। শুক্রবারের সকাল। রৌদ্রোজ্জ্বল নীল আকাশটার স্তরে স্তরে সাদা মেঘপুঞ্জি জমাটবদ্ধ হয়ে আছে। মৃদু সমীরণের তালে দুলছে জানালার সফেদ রঙা পর্দাগুলো। জানালার ফাঁক গলি কিঞ্চিত সূর্যরশ্মি বিছানার গাছটায় এসে পড়ছে। তবে এই কিঞ্চিত আলো ঘুমে ব্যাঘাত ঘটাতে পারছে না দুটো মানুষের। আফরা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে দরজা থেকে রুমের অভ্যন্তরে আসে। বিছানায় পা তুলে বসে অপলক চেয়ে থাকে তার স্বামী সন্তানের দিকে। এই দুজন তার হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তারা আছে বলেই তার জীবনটা এত রঙিন, আলোকময়। কবছর আগে সেই ভয়ঙ্কর রাতটার কথা স্মরণে এলে এখনো সে ভয় শিউরে ওঠে। সে জানে না ওদিন কিভাবে বিপদ থেকে পরিত্রাণ পেয়েছিল, তার মনের জোর কোথা থেকেই বা এসেছিল। তবে আফরা চায় না এই ঘটনার পুনরাবৃত্তি আবার হোক। শুধু সে নয়, কোনো মেয়ের জীবনেই যেন এমন ভয়ানক কালো রাত্রি আর না আসে। সেই রাতের পরই আকিবকে জেলে নিয়ে ইচ্ছে মতো পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সাইম। অবশ্যই এটা আরহানেরই নির্দেশ ছিল। তবে জেলে রাখা হয়নি তাকে বেশি দিন। 2 মাসের মতো জেলে রেখে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে আরহান, আর তারপরই তাদের মা ছেলের সাথে চিরতরে সম্পর্ক শেষ করে সে। এবং বাড়িতে নিজের অংশের জায়গা জমি বেচে দিয়ে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে। সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ফিরলে ওই ফ্ল্যাটেই এখন উঠে দাঁড়া। চাচার বাসায় এবং আফরাদের বাড়িতেও ঘুরে আসা হয়। কদিন পূর্বে আরহানের মুখে সে শুনেছিল কাকলি বেগমের অবস্থা নাকি এখন শোচনীয়। আকিব নেশা করে দিনরাত পড়ে থাকে আর টাকার দরকার পড়লে জমি বিক্রি করে। ফলে শেষ হচ্ছে তার সব সম্পদ। আর এদিকে ছেলে বিপথে যাওয়ায় বিপাকে আছে কাকলি বেগম। আরহানও এখন টাকা পয়সা পাঠায় না, তাই অনাহারে দিন কাটে তার। এসব তাদের কর্মের ফল। আফরা দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মতো জঘন্য মানুষের কথা শুনতে ইচ্ছে হয় না তার, আরহানও ওদের নামটাও শুনতে চায় না। কিছুদিন আগে সাইম তাদের পরিণতির কথা জানালে সে খুশি মনে আফরাকে তা বলে। বাবার ওয়াদার কথা সে ভুলে গেছে এখন। বাবা নিশ্চয়ই ওই মহিলার খারাপ রূপটা দেখলে তাকে এরূপ কথা বলে যেত না। প্রলম্বিত নিঃশ্বাসের সহিত আফরা সমস্ত খারাপ মানুষ, তিক্ত অভিজ্ঞতাকে দূর করে দেয়। তার প্রিয় দুটো মানুষের মুখপানে চেয়ে বাঁচার আশা যোগায়, তাদের নিয়ে বহু পথ পাড়ি দিতে ইচ্ছে জাগে।
ঠোঁটে মৃদুমন্দ হাসি ঝুলিয়ে আফরা ঝুঁকে আসে তাদের বাপ বেটার মুখ বরাবর। আরহানের বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে আফনান আরিশ। সে দেখতে একদম তার বাবার মতো। আফরা ছেলের গালে ঠোঁট ছোঁয়ায়, তারপর আরহানের কানে ফিসফিসিয়ে বলে, এই উঠবেন না আজ? আরহান খানিক নড়ে উঠে চোখ খুলে। আখোলা চোখে আফরাকে সম্মুখে দেখতে পেয়ে তাকে হ্যাচড়ে টানে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। ঘুম ঘুম স্বরে আওড়ায়, ডিস্টার্ব করবে না, তুমিও ঘুমাও। আফরা ঠোঁট প্রসার করে হাসে। আরহানের গালে চুমু খেয়ে জানায়, ছুটির দিন পেলে ঘুম ছাড়া আর কিছু বোঝে না লোকটা। খেতে হবে না? 10টার উপরে বাজে। আরহান এবার পুরোপুরি চোখ খুলে। আফরার কপালে চুম্বন এঁকে বলে, বউয়ের চুমু খেয়ে পেট ভরা, এখন না খেলেও চলবে। ভোরের দিকে লুকিয়ে লুকিয়ে আমাকে কয়টা চুমু দিয়েছ সংখ্যাটা বলবো? আফরা লজ্জায় রক্তিম হয়ে উঠল মুহূর্তেই। আরহানের দুষ্টু হাসি দেখে তার বুকে মুখ গুজে আরো মিশে গেল সে। আরহান ঠোঁট কামড়ে হেসে উঠলে তার ডান পাশ থেকে আড়ি শুকি দিয়ে আধো স্বরে ডেকে ওঠে, বাবা। আরহান, আফরা দুজনই ছেলের দিকে চায়। আলতো হেসে আরহান তার 2 বছরের ছেলেকে বুকের উপর উঠিয়ে আনে। শীতল গলায় বলে, আমার বাবার ঘুম ভেঙে গেছে? আরিশ মাথা দুলায়। আরহান তাদের মাঝখানে ছেলেকে শুইয়ে দিলে আফরা ঝুঁকে এসে ছেলের তুলতুলে গালে আদর করে দেয়। আরহানও ছেলেকে আদরে ভরিয়ে দিলে আরিশ খিলখিলিয়ে হেসে ওঠে। আর এই ছোট্ট প্রাণটার হাসি তার বাবা মা মোহমুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখে। আরহান একসময় আফরা ও আরিশকে নিজের বাহুডোরে টেনে নিয়ে ওড়ায়। আমার নিঃসঙ্গ জীবনে তোমরা দুজন এক টুকরো আশার আলো নিয়ে এসেছ। চিরকাল তোমরা এভাবেই থেকে যেও আমার বাহুডোরে, আর কিছু চাই না। আমি তোমাদের ভীষণ ভালোবাসি। আফরা কিঞ্চিত হেসে আরহানের চোখে চোখ রেখে জানায়, আমিও ভীষণ ভালোবাসি। বাবা মায়ের মাঝখান থেকে আরিশ মাথা উঁচিয়ে জানায়, আমিও ভালোবাসি। আরহান, আফরা ছেলের স্বীকারোক্তি শুনে একে অপরের দিকে চেয়ে সশব্দে হেসে উঠে ছেলের গালে ঠেসে চুমু খায়। বাবা মায়ের আদর পেয়ে ছোট্ট আরিশ খিকখিক করে হেসে ওঠে। সমাপ্ত।